ব্যস্ত শহরের নীরব রাত ভেঙে হঠাৎই সামনে আসে এক ভয়ঙ্কর খুনের ঘটনা। চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক, কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয়, খুনের সব প্রমাণ যেন ইচ্ছা করেই সাজানো হয়েছে একজন নির্দোষ মানুষকে অপরাধী বানানোর জন্য। ঠিক তখনই মামলাটা হাতে নেয় তীক্ষ্ণ বুদ্ধি আর অদ্ভুত বিশ্লেষণ ক্ষমতার আইনজীবী অমর বিশ্বাস। আদালতের প্রতিটা প্রশ্ন, প্রতিটা সাক্ষ্য আর প্রতিটা ছোট্ট ভুলের ভেতর থেকে সে টেনে বের করতে শুরু করে লুকানো সত্য। কিন্তু এই তদন্ত যতই এগোয় ততই সামনে আসে আরো ভয়ঙ্কর বাস্তবতা। কারণ এই মামলাটা শুধু একটা খুনের গল্প নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে এমন এক অন্ধকার ষড়যন্ত্র যেখানে সত্যকে চিরতরে চাপা দিতে সবাই যেন যে কোনো কিছু করতে প্রস্তুত। এখন প্রশ্ন একটাই, সবাই আসলে কি লুকাচ্ছে? আর অমর বিশ্বাস কি সত্যকে আদালতের আলোয় আনতে পারবে, নাকি অন্ধকারে সেই শক্তি চিরতরে চাপা দিয়ে দিবে আসল সত্যকে? চলুন ঘুরে আসি এমনই ভরপুর রহস্য, সাসপেন্স, টান টান উত্তেজনা আর অকল্পনীয় সব টুইস্টে ভরা ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ অমর বিশ্বাসে। তবে এটা নিশ্চিত, কে এই খেলার আসল মাস্টার মাইন্ড সেটা তো অনুমানই করতে পারবেন না। সান অ্যান্ড বিচ হোটেলের এক রুমে ল্যান্ড ফোনের শব্দে একটা মেয়ের ঘুম ভাঙে। তীব্র মাথা ব্যথায় মেয়েটা কোনো রকমে উঠে ঝাপসা চোখে পাশেই পড়ে থাকা লোকটার দিকে তাকালেই ভয়ে আটকে ওঠে। লোকটাকে কেউ গুলি করে মেরে ফেলে রেখেছে। মেয়েটা ভয়ে আটকে ছিটকে সরে গিয়ে হতবিহ্বল হয়ে থাকে। তার মাথায় ঠিক আসে না যে সে এখন কি করবে। তখনই দরজায় রুম সার্ভিসের লোক কলিং বেল দিতেই মেয়েটা আরো ভয় পেয়ে যায়। কি করবে বুঝতে না পেরে জলদি তার জিনিসপত্র উঠিয়ে কোনো রকমে হাতের উপরে লেগে থাকা রক্ত চাদরে মুছে দরজায় এসে লুকিং গ্লাস দিয়ে বাইরে তাকায়। অনেকক্ষণ ডাকার পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে রুম সার্ভিসের লোকটা মাস্টার কি দিয়ে দরজা খুলতে গেলেই মেয়েটা দরজার পাশের ক্লজেটে লুকিয়ে পড়ে। লোকটা ভিতরে ঢুকে বেডের কাছে গেলেই মেয়েটা মেইন ডোর খুলে কোনো রকমে দৌড়ে এক্সিট ডোরের দিকে যেতে থাকে। ওয়েটার ততক্ষণে পুরো হোটেলে অ্যালার্ট করে দেয়। তবে মেয়েটা সুযোগ বুঝে কিচেনের পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। সিকিউরিটি মেয়েটাকে তাড়া করলে মেয়েটা পালানোর আর কোনো রাস্তা না পেয়ে সামনে পার্ক করা গাড়িগুলো দরজা খুলে বোঝার চেষ্টা করে কোন গাড়ি লক করা নেই। অ্যাডভোকেট অমর তখন সেই রাস্তা দিয়েই যাচ্ছিল। ফোনে আর্জেন্ট মিটিং এর মেসেজ আসলে সে দ্রুত হাঁটতে হাঁটতে গাড়িটা আনলক করে। আর এই সুযোগে মেয়েটা গাড়ির ব্যাক সিটে ঢুকে লুকিয়ে পড়ে। হোটেলের সিকিউরিটিরা মেয়েটাকে কোথাও না পেয়ে অমরকে জিজ্ঞেস করে সে কোনো মেয়েকে দেখেছে কিনা। অমর না বলে গাড়িতে উঠে বসে। বেশ কিছু দূর আসার পর মেয়েটা আচমকায় উঠে বসলে অমর ভয়ে আটকে উঠে গাড়ি থামিয়ে জিজ্ঞেস করে, তুমি কে আর আমার গাড়িতে কি করছো? আমি এখনই পুলিশকে কল দিব। বলেই কল দিতে গেলে মেয়েটা কান্না করতে করতে অনুরোধ করে বলে, প্লিজ কাউকে কল করবেন না, আমাকে শুধু রেল স্টেশনে রেখে আসেন, আমি মায়ের কাছে যাব। অমর রেগে জিজ্ঞেস করে, তোমার কি আমাকে ট্যাক্সি ড্রাইভার মনে হয়? তার মানে তুমি ওই হোটেল থেকে পালিয়ে আসা মেয়েটা, তাই না? কি করেছো যে সবাই তোমাকে এভাবে খুঁজছে? তুমি এখনই আমার এই গাড়ি থেকে নামো, নয়তো আমি পুলিশকে কল দিব। মেয়েটা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, গতকাল একটা বিজনেস মিটিং এ হোটেলে গিয়েছিলাম, এরপর আমি হঠাৎ বেহুশ হয়ে যাই। যখন আমার হুঁশ ফেরে দেখি পাশে একটা লাশ পড়ে আছে। দয়া করে আমাকে আমার মায়ের কাছে যেতে দিন প্লিজ, আমি কাউকে খুন করিনি। অমরের চোখের সামনে ভেসে আসে ছোটবেলার স্মৃতি। সে স্কুল থেকে ফিরতেই দেখে বাবা মায়ের রক্তাক্ত লাশ পড়ে আছে। সেদিনও কেউ তার কথা শোনেনি। পুলিশ তাকে টানতে টানতে গাড়িতে তোলে। অমর চিৎকার করে শুধু মায়ের কাছে যাওয়ার আকুতি জানাচ্ছিল। আজ নিজের জায়গায় এই মেয়েটাকে দেখে অমর গাড়ি চালানোর সিদ্ধান্ত নেয়। মেয়েটাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? হোটেল ম্যানেজার তখন তদন্ত অফিসার অভিনাশকে বলে, জেসু স্যারের সাথে যে ছিল তার নাম বাহার চক্রবর্তী। ওই রুম আসলে 7 ব্রাদার্স এর কোম্পানির নামে রেজিস্টার করা। গেস্ট লিস্টে বাহার চক্রবর্তী আর জেসু মমিনের নাম ছিল। তবে বাহার কেন পালিয়ে গেল আমরা বলতে পারবো না। বাহার অমরকে জানায় সে মুম্বাইতে অ্যাক্টিং করতে এসেছিল। ক্রাইম সিনে বালিশের পেছনে একটা বন্দুক পাওয়া যায়। বন্দুকটা ক্লক মডেলের আর সাইলেন্সার লাগানো, এই জন্যই কেউ গুলির শব্দ পায়নি। তবে অভিনাশ ভাবছে যে এই বন্দুক এখানে আসলো কিভাবে। সম্ভবত এই হোটেলের কোনো স্টাফ এর সাথে জড়িত, কারণ হোটেলের গেটে গেস্টের সিকিউরিটি চেক হলেও স্টাফদের সিকিউরিটি চেক হয় না। কনস্টেবল তাওরে বলে, রুমে কোনো হাতাহাতির চিহ্ন নেই, মনে হচ্ছে খুনি খুব সহজে এসে জেসুকে মেরেছে, তার মানে ওই মেয়েটাই খুনি। অভিনাশ বলে, কিছু কেস দেখতে যত সোজা মনে হয় মাঝে মাঝে সেটা ততটাই পেঁচানো হয়, তাই আমাদেরকে সঠিকভাবে তদন্ত করতে হবে। অমর যখন বাহারকে থানার সামনে আনে, বাহার কাকুতি
মিনতি করে বলে, এখানে কেউ আমাকে বিশ্বাস করবে না, তাই দয়া করে আমাকে স্টেশনে নিয়ে যান। অমর বিরক্ত হয়ে বলে, কে বিশ্বাস করলো কি করলো না তা আমি জানি না, তবে পরে এসব নিয়ে নানা কথা হবে, তাই আগে আগে সারেন্ডার করাটাই তোমার জন্য ভালো বলেই তাকে নামিয়ে দিয়ে চলে যায়। অমর অফিসে ফিরে টিভি অন করতেই ব্রেকিং নিউজে শোনে নামকরা প্রডিউসার জেসুর মৃত্যু নিয়ে শুরু হয়েছে নানা প্রশ্ন। উঠতি নায়িকা বাহার জেসুর সাথে ওই রুমে কি করছিল, আর তার মৃত্যুর পর বাহার কেনই বা থানায় সারেন্ডার করলো। বাহারকে তখন থানায় আনা হলে মিডিয়া যখন তাকে ঘিরে নানা প্রশ্ন করতে থাকে, বাহার ভয়ে এগোনোর সাহসই করে না। পুলিশ তাকে কোনো রকমের টেনে থানার মধ্যে নিয়ে আসলে তাকে নানাভাবে টেস্ট করা হয়। লজ্জায়, অপমানে আর কষ্টে বাহারের মনে পড়ে যায় তার মায়ের কথা। মায়ের স্বপ্ন ছিল বাহার বড় নায়িকা হবে, আর আজ সে জেলে। অমর যখন তার সব গুরুত্বপূর্ণ কেস বাদ দিয়ে বাহারের কেস নিয়ে ব্যস্ত, তখন তার অ্যাসিস্ট্যান্ট সোনালি বলে, সবাই জানে বাহারি খুনি, তাহলে আপনি আপনার জরুরি সব কেস বাদ দিয়ে এটা নিয়ে কেন পড়ে আছেন? অমরের বন্ধু গোল্ডি বলে, মেয়েটার 2 ফোঁটা চোখের পানি দেখে তাকে নির্দোষ ভাবলে তো আর হবে না, হয়তো সে তোকে বোকা বানাচ্ছিল। অমর বলে, কেউ যদি কোনো ক্রাইম করে তখন সে সবার আগে তার পরিবার থেকে দূরে যাওয়ার ট্রাই করে, কারণ বাহার ভালো করে জানতো পুলিশ সবার আগে তাকে তার বাড়িতেই খুঁজতে যাবে, কিন্তু তবুও সে তার মায়ের কাছে যেতে চাচ্ছিল, আর এই অনুভূতিকে আমি খুব ভালো করে জানি। তখনই খবরে বাহারকে নিয়ে বাজে বাজে কথা বলা হয়। অমর হেসে বলে, মেয়েটার কেস এখনো ফাইলই হলো না, তার আগেই মিডিয়া তাদের রায় শুনিয়ে দিয়ে বাহারকেই দোষী বানাচ্ছে। গোল্ডি বলে, আমি শিওর কোনো উকিল বাহারের কেস লড়বে না। পোস্টমর্টম ডক্টর বলে, জেসুর শরীরে অতিরিক্ত ড্রিঙ্কস আর ড্রাগস পাওয়া গেছে, সম্ভবত তার কারণেই সে হুঁশে ছিল না, তবে তার মৃত্যু হয়েছে গুলির কারণে, আর মৃত্যুর সময় রাত 2:30 থেকে 3:30। তবে সে কোন ধরনের ড্রাগস নিয়েছিল সেটা জানতে হলে ল্যাব রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। থানায় অমর বাহারের সাথে দেখা করতে আসলে বাহার রেগে বলে, আপনাকে বলেছিলাম কেউ আমাকে বিশ্বাস করবে না, আপনার জন্য আমি এখানে ফেসে গেছি। বাহার এক নিঃশ্বাসে সব বলতে থাকলে অমর তাকে শান্ত করে বলে, আমি তোমার উকিল হব, তার আগে তুমি এই ফর্মে সাইন করো। বাহার দ্রুত সাইন করতেই অমর বলে, এই প্রসেসটা অনেক কঠিন, তোমাকে এখান থেকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে পুলিশের কাস্টাডিতে তোমাকে বারবার একই প্রশ্ন করা হবে, নানাভাবে চাপ দেওয়া হবে। আমি কোর্টে তোমাকে নির্দোষ প্রমাণ করতে পারবো এর গ্যারান্টি না দিলেও তোমার উপর যে ড্রাগসের কেস করা হয়েছে সেটা থেকে রিলিফ করতে পারবো, তবে এই পুরো প্রসেসে তোমাকে অনেক ধৈর্য ধরে লড়াই করতে হবে, কারণ মিডিয়া তোমার পরে অনেক চাপ দিবে, তাই কোনোভাবেই হার মানবে না। এবার আমাকে পুরো ঘটনা বলো, তবে সাবধান, কোনো কথা লুকাবে না। বাহার সেদিন যা যা হয়েছিল অমরকে সব জানায়। সব শুনে অমর বলে, যদি আমার থেকে কিছু লুকিয়ে থাকো সেটা ভুলেও কখনো পুলিশকে বলবে না, আর যদি সত্যি আমার থেকে কিছু লুকিয়ে থাকো তাহলে আমি কেন, পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না, বিষয়টা মাথায় রেখো বলেই বের হয়ে যায়। খবরে বলা হয় বাহারের পক্ষ থেকে ডিফেন্স লয়ার অমর বিশ্বাস লড়বে, আর তার বিপক্ষ উকিল হবে দিগম্বর দীক্ষিত, সংক্ষেপে ডিডি। পরের দিন কোর্টে বাহারের কেসের প্রথম শুনানি। ডিডি বলে, 25 আগস্টের রাতে নামকরা প্রডিউসার জেসু বাহার চক্রবর্তীর সাথে হোটেলে দেখা করে। এরপর থেকে জেসুর লাশ পাওয়া পর্যন্ত আর কাউকে সেই রুমে যেতে দেখা যায়নি, তার মানে এটাই প্রমাণ হয় যে জেসুকে বাহারই খুন করেছে। আসলে জেসু বাহারকে তার নতুন মুভিতে নিতে চেয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে বাহারের লোভ আর চাহিদা বাড়তে থাকে। জেসু বিষয়টা বুঝতে পেরে বাহারকে তার মুভি থেকে সরিয়ে দেয়। বাহার তখন রেগে জেসুর উপরে মিথ্যা মলেস্টির কেস করার হুমকি দিলে জেসুও রেগে তাকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। তখনই বাহারের মাথায় রক্ত উঠে যায়, আর সে জেসুকে মেরে ফেলার প্ল্যান বানায়। প্ল্যান অনুযায়ী প্রথমে জেসুর সাথে বডি বানার বাহানায় তাকে হোটেলে ডাকে, এরপর তার ড্রিঙ্কসে নেশা দ্রব্য মিশিয়ে তাকে বেহুশ করে, এরপর গুলি করে মেরে ফেলে। বাহারের রক্তে ড্রাগস আর অ্যালকোহল পাওয়া গেছে। আমার আবেদন, এমন লোভী আর অহংকারী মেয়েকে আদালত যেন এমন সাজা দেয় যে পরবর্তীতে কেউ এমন কিছু করার সাহস না করে। ডিডির বয়ান শেষ হলে অমর তার বয়ানে বলে, বাহার আসলে এখানে ক্রিমিনাল নয়, বরং নিজেই ভিকটিম। জেসু কয়েকদিন আগে কলকাতার একটা সুন্দরী প্রতিযোগিতার ব্যবস্থা করে, সেখানে উইনার ছিল বাহার চক্রবর্তী। কন্ট্রাক্ট অনুযায়ী জেসু বাহারকে তার মুভির হিরোইন বানানোর কথা ছিল, কিন্তু বাহার জানতো না যে জেসু আসলে বাহারকে দিয়ে বাজে মুভিতে কাজ করাতে চায়। বিষয়টা বাহার যখন বুঝতে পারে তখন সে মানা করে দেয়। জেসু তখন বাহারকে কন্ট্রাক্টের হুমকি দেওয়া শুরু করে যে বাহার তার কথা মতো না চললে বাহারকে জরিমানা দিতে হবে। বাহার তখন রেগে পুলিশে যাওয়ার কথা বলে জেসু তার কাছে মাফ চেয়ে নেয়। কয়েকদিন পর জেসু বাহারকে বলে সে মুভিতে কাজ দিবে, তাই কিছু ইনভেস্টরের সাথে বাহারের পরিচয় করাবে। এই জন্যই তাকে হোটেল সান অ্যান্ড বিচে ডাকে, কিন্তু কাজের বাহানায় জেসু যখন বাহারকে তার রুমে নিয়ে আসল রূপ দেখায়, তখনই বাহার বুঝে যায় জেসু তাকে আবারও মিথ্যা বলেছে, কারণ সেই রুমে জেসু ছাড়া আর কেউ ছিল না। জেসু বাহারের ড্রিঙ্কসে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে তাকে জোর করে পান করায়। বাহারের মেডিকেল রিপোর্টে এটা সাফ
সাফ সাফ লেখা আছে যে সে এর আগে কখনো ড্রিঙ্কস বা ড্রাগস কোনোটাই করেনি, তাই বাহারের উপরে মাদক দ্রব্য সেবনের কোনো দায়ী আসে না। বাহার যখন নেশায় ঢুলছিল তখন জেসু তার বাজে ভিডিও বানানোর চেষ্টা করে। বাহার যখন তাকে আটকায় তখন জেসু রেগে তার বন্দুক বের করে বাহারকে হুমকি দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বাহার নিজেকে বাঁচাতে বন্দুকের নল নিচের দিকে নামাতে গেলেই তাদের মধ্যে হাতাহাতি হয়, আর হাতাহাতিতে হঠাৎ জেসুর হাতের চাপ ট্রিগারে লাগে আর নল জেসুর দিকে থাকায় গুলিটাও তার বুকেই লাগে আর সে সেখানেই মারা যায়। তবে বাহার যেহেতু সেই বন্দুক ছুঁয়েছিল তাই বাহারের হাতের ছাপ সেখানে পাওয়া গেছে। এটা আসলে খুব সহজ একটা কেস, তাই আমি চাই জেসু হত্যার কেসের সকল দায় থেকে বাহারকে যেন মুক্ত করা হয়। দিদি বলে, প্রথমত ওই বন্দুকটা জেসু মুমিনের না, খুনের সময় বাহার ছাড়া সেখানে কেউ ছিল না, আর যদি সে দোষী নাই হয় তাহলে বাহার কেন ক্রাইম সিন থেকে পালিয়ে গেল? অমর বলে, আসলে আপনি ঠিকই বলেছেন, তবে আপনি যেমন জেসুকে ভিকটিম দেখিয়ে বাহারকে খুনি বানিয়েছেন তেমনি আমিও বাহারকে ভিকটিম বানিয়ে জেসুকে ক্রিমিনাল বানিয়েছি। বাস্তবে আমরা কেউই ক্রাইম সিনে ছিলাম না। তবে ওই বন্দুকটা আসলে কার সেটা পুলিশ এখনো জানে না। এই কেসের তদন্ত এখনো চলছে। আর 20 বছরের একটা মেয়ে যে জীবনেও কোনো ক্রাইম করেনি, সে যদি তার সামনে একটা লাশ দেখে তার তখন কি করা উচিত? তাই সে ভয়ে পালিয়ে গেলেও 1 ঘন্টার মধ্যে আদর্শ নাগরিকের মতো থানায় সারেন্ডার করে। দুই পক্ষের কথা শুনে বিচারক বলে, বাহারকে নেশাজাতীয় দ্রব্যের সকল দায় থেকে মুক্ত করা হলো। তবে যেহেতু তার হাতের ছাপ বন্দুকে পাওয়া গেছে আর ওই রুমে বাহার ছাড়া কেউ ছিল না এবং সে ক্রাইম সিন থেকে পালিয়েছিল, তাই বাহারকে 10 দিনের পুলিশ কাস্টাডি দেওয়া হলো। অন্তত একটা কেস থেকে তো বের হতে পেরেছে, সেটা ভেবেই বাহার স্বস্তির নিঃশ্বাস ফেলে। এসএপি অভিনাশ বিয়ের জন্য মেয়ে দেখতে এসেছে। সবাই যখন কথায় ব্যস্ত তখন হঠাৎই তাওরে তাকে কল দিয়ে বলে জেসুর ফোনে বাহার আর তার বয়ফ্রেন্ডের একান্ত ব্যক্তিগত ভিডিও পাওয়া গেছে। অভিনাশ থানায় এসে অমরকে কল দিয়ে জানায়, বাহার তোমার থেকে অল্প কিছু না বরং অনেক কিছুই লুকিয়েছে। বাহার আর তার বয়ফ্রেন্ড সুদর্শনের ভিডিও পাওয়া গেছে। অবাক করা বিষয় হলো সেই একই ভিডিও জেসুর ফোনেও আছে। 3 দিন আগেই সুদর্শনের সাথে জেসুর হোটেলের লবিতে এটা নিয়ে মারামারিও হয়েছে। জেসু সুদর্শনকে পুলিশে ধরিয়ে দেয়। যেদিন জেসুর মৃত্যু হয় সেদিন সকালেই সুদর্শন জেল থেকে বের হয়েছিল। আমার তো মনে হয় বাহার আর সুদর্শন মিলেই জেসুকে খুন করেছে। এদিকে সুদর্শন তখন একটা হাসপাতালের বেডে শোয়া। সে ভীষণ ছটফট করতে থাকলে তাকে কেউ ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তাহলে কি সহজ সরল চেহারার মুখোশ পরে থাকা এই বাহারই আসল খুনি? অমর কি তাহলে ভুল মানুষকে বিশ্বাস করলো? পরের দিন জগিং এ বের হয়েও অভিনাশের কথাগুলো অমরের মাথায় ঘুরতে থাকে যে বাহার তার থেকে কিছু একটা লুকাচ্ছে। কে সত্যি বলছে আর কে মিথ্যা সেটা বুঝে ওঠা দেয়। অমর জুডিশিয়াল মহিলা কাস্টাডিতে আসতেই দেখে অভিনাশ সেখান থেকে বের হচ্ছে। অভিনাশ বলে, বাহার তেমন কিছুই বলেনি, শুধুমাত্র তোমার কারণে আমরাও ওর সাথে নরম হয়ে কথা বলছি, না হলে আমার মতো করে কথা বের করে নিতাম। অমর বলে, ওকে একটু সময় দাও, ও নিজে থেকেই সব বলবে। অমর ভিতরে এসে বাহারকে বলে, আমি তোমার উকিল, তাই তোমাকে বিচার করব না, তবে আমি তোমাকে বলেছিলাম যে তুমি যদি আমার থেকে কিছু লুকাও তাহলে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। বাহার বলে, কিন্তু আমি তো আপনার থেকে কিছু লুকাইনি। অমর বলে, তাহলে তুমি আমাকে তোমার আর সুদর্শনের ওই ভিডিওর ব্যাপারে বলনি কেন? বাহার বলে, ওটা আমার পার্সোনাল ভিডিও, যেটা জেসু না জানে কিভাবে রেকর্ড করেছিল। সেই ভিডিও দেখিয়েই আমাকে ব্ল্যাকমেল করছিল। ভিডিও ডিলিট করানোর জন্যই আমি সেদিন হোটেলে তার সাথে গিয়েছিলাম। আমি চাইনি এই ভিডিওর ব্যাপারে আর কেউ জানো। অমর হতবাক হয়ে বলে, তুমি কি সত্যি বোকা নাকি বোকা হওয়ার অভিনয় করছো? তুমি জানতে ভিডিওটা জেসুর ফোনে আছে, এখন সেটা পুরো প্রসিকিউশনের কাছেই আছে। না জানি এতক্ষণে কত মানুষ ওই ভিডিও দেখেছে। এই ভিডিও ছাড়া তুমি আমার থেকে এটাও লুকিয়েছো যে সেদিন রাতে তুমি হোটেলে তোমার বয়ফ্রেন্ড সুদর্শনের সাথেই ছিলে। বাহার হতবাক হয়ে বলে, সুদর্শন তো জানতোই না যে আমি ওখানে যাচ্ছি, ও আমার সাথে ছিলই না। অমর রেগে বলে, তাহলে হোটেলের সিসিটিভি ফুটেজে তাকে কিভাবে দেখা গেল? এটা কোনো কাকতালীয় ঘটনা হতেই পারে না। তুমি সত্যি করে বলো, তুমি আমার থেকে আর কি কি লুকাচ্ছ? তুমি কি জানো এই সব ক্লু প্রমাণ করে দিচ্ছে যে তোমার কাছে জেসুকে খুন করার যথেষ্ট কারণ ছিল। প্রসিকিউশনে 2 মিনিটও লাগবে না এটা প্রমাণ করতে যে তুমি জেসুকে খুন করেছো। আমি শেষবারের মতো বলছি, তুমি আমার থেকে আর কি লুকাচ্ছ? বাহার এবার অধৈর্য হয়ে বলে, আমি যা যা জানতাম সব আপনাকে বলেছি, আপনি বরং এই কেসটা ছেড়ে দিন। এমনিতেও আমি বাইরে বের হয়ে আর কি বা করব, আমার পুরো ক্যারিয়ার শেষ হয়ে গেছে। মানুষ আমার ব্যাপারে না জানি কত খারাপ কথা বলছে। আমি যাকে ভালোবাসি সেও আমাকে ছেড়ে চলে গেছে। তাহলে আপনি এই কেস লড়ে কি করবেন? অমর বাহারকে এবার শান্ত হতে বলে। বাহার তবুও কান্না করতে থাকে, কারণ সে জেতার আশাটাই ছেড়ে দিয়েছে। এমন অবস্থা দেখে অমর বাইরে বেরিয়ে গোল্ডিকে কল করে বলে, আমি এই কেসটা কিভাবে লড়বো? আমার কাছে কোনো ইনফরমেশন নেই। বাহার আমাকে সুদর্শনের ব্যাপারেও কিছু বলেনি, আর এখন সে আমার সাথে কোনো কথাই বলতে চায় না। অমরের কথা আড়ি পেতে শুনছে এক জেলার। সেই খবর সে ফোনে কাকে যেন জানিয়ে দেয়। এদিকে ডিডি ফোনে বিভিন্ন নিউজ
চ্যানেলে জেসুর খুনের খবর দেখে টিটকারির হাসি দিয়ে ভাবছে সব প্রমাণ এখন তার হাতে। চেম্বারে অমর, গোল্ডি আর সোনালীকে সেই ভিডিও দেখিয়ে বলে, আমাদের কাছে এখন মোট 4 জন সাসপেক্ট আছে। প্রথম সাসপেক্ট হলো ওই বোরখা পরা মহিলা যে জেসু আর পাহাড়ের পিছু পিছু ফার্স্ট ফ্লোর পর্যন্ত পৌঁছে গেছে। এরপর তাকে আর ক্যামেরায় দেখা যায়নি। কেউ নিশ্চয়ই ওই সিসিটিভি ক্যামেরা অফ করে দিয়েছিল। রিসিপশনিস্টের মতে এই মহিলার না কোনো গেস্ট ছিল আর না কারোর সাথে দেখা করতে এসেছিল। 25 মিনিট পর সে আবারও নিচে এসে গাড়িতে ওঠে। এটা কে আর কোথা থেকে এসেছে এই সব কিছুই আমরা জানি না। এরপরে সাসপেক্ট হলো জেসুর বিজনেস পার্টনার আকবর। জেসুর মার্ডারের দিন সে দুবাই চলে যায়, এমনকি সে জেসুর সৎকারের দিনেও আসেনি। হোটেলের সিসিটিভি ফুটেজে তাকে কোথাও দেখা যায়নি। আমাদের পরের সাসপেক্ট হলো দেবা, যে 20 দিন আগেই ওই হোটেলে জয়েন করেছে আর জেসুর মার্ডারের পরের দিন সে জব ছেড়ে চলে যায়। হতে পারে ফার্স্ট ফ্লোরে সিসিটিভি ক্যামেরা সেই বন্ধ করেছিল। দেবা হোটেলের এমপ্লয়ি হওয়ায় তাকে কোনো ক্যামেরায় দেখা যায়নি। হয়তো সে স্টাফ এন্ট্রি আর এক্সিট ব্যবহার করেছে। আর শেষ সাসপেক্ট হলো সুদর্শন, মানে বাহারের বয়ফ্রেন্ড। সিসিটিভি ক্যামেরাতে তাকে মার্ডারের 25 মিনিট আগে ফার্স্ট ফ্লোরে যেতে দেখা যায় আর এরপরেই সে রহস্যময়ভাবে গায়েব হয়ে যায়। কোনো ক্যামেরায় তাকে দেখা যায়নি। হয়তো কোনো স্টাফ তাকে সাহায্য করেছে। অমর গোল্ডিকে বলে, তুমি কলকাতায় গিয়ে বাহার আর সুদর্শনের ব্যাপারে সব ডিটেলস বের করো। আর সোনালীকে বলে, জেসু গত 3 বছর ধরে বিউটি কন্টেস্ট অ্যারেঞ্জ করছিল, তার মানে গত 2 বছরের কন্টেস্ট উইনারদের সাথেও সে এমন কাজই করেছে যেটা সে বাহারের সাথে করেছে। এই জন্যই গত 2 বছরের কন্টেস্ট উইনারদের ব্যাপারে ইন্টারনেটে বা অন্য কোথাও কোনো খবর নেই। তুমি আমাদেরকে সেই বিস্তারিত খুঁজে বের করে দিবে। গোল্ডি কলকাতায় সুদর্শনের বাড়িতে এসে সুদর্শনের মাকে বলে, আমি বেশ কয়েকদিন ধরে সুদর্শনকে কল করছি কিন্তু সে কল ধরছে না। আসলে আমার খারাপ সময়েও সে আমাকে অনেক টাকা ধার করেছিল, সে আমাকে অনেক টাকা ধার দিয়েছিল, আমি সেটাই ফিরিয়ে এসেছি বলেই টাকার প্যাকেট ধরিয়ে বলে, শেষবার যখন কথা হয় তখন বলেছিল সে মুম্বাইতে বাহার নামের কোনো অভিনেত্রীর সাথে আছে। সুদর্শনের মা বলে, ওই বাহার মেয়েটা আমার ছেলেকে নিয়ে বোম্বে গিয়ে একদম পাগল বানিয়ে দিয়েছে, ও একটা আস্ত ডাইনি। গোল্ডে জিজ্ঞেস করে, আপনাদের সাথে সুদর্শনের শেষ কখন কথা হয়েছে? সুদর্শনের বোন বলে, আমাদের সপ্তাহে 2 থেকে 3 বার কথা হতো, কিন্তু যেদিন রাতে ওই প্রডিউসারের মার্ডার হয় সেদিন রাত থেকেই আমার ভাইয়ের ফোন সুইচ অফ। সুদর্শনের মা দেয়ালে টানানো কিছু ছবি দেখিয়ে বলে, আমার ছেলে অনেক ট্যালেন্টেড আর্টিস্ট ছিল, অনেক থিয়েটার করতো। গোল্ডে জিজ্ঞেস করে, এই থিয়েটার গ্রুপকে কোথায় পাওয়া যাবে? সুদর্শনের বোন বলে, ওই রবীন্দ্র সদরেই থিয়েটার গ্রুপকে পেয়ে যাবেন। গোল্ডি থিয়েটারে এসে দেখে একটা ছেলে অ্যাক্টিং প্র্যাকটিস করছে। গোল্ডি তার সাথে বেশ ভাব জমিয়ে বলে, ওই বাহার চক্রবর্তী এই থিয়েটারেই কাজ করতো, তাই না? আমি আসলে একজন জার্নালিস্ট বলে আইডি কার্ড দেখালে ছেলেটা কোনো উত্তর না দিয়ে তার দলের সবাইকে ডেকে গোল্ডিকে ঘিরে গোল হয়ে বসে। গোল্ডি জিজ্ঞেস করে, এই বাহার মেয়েটা আসলে কেমন? পাশ থেকে মিঠুন নামের একজন বলে, সে তো এক এক সময় এক এক ছেলের সাথে ঘুরতো, একটা ছেলেকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা সে খুব ভালো করে জানে। সুদর্শন ছেলেটা সারা দিন তার পিছনে পড়ে থাকতো। ছেলেটা একটা সাইকো ছিল। একবার বাহারের শর্ট ড্রেসের ছবি ছাপানোর জন্য এক নিউজ চ্যানেলের লোককে মেরে তক্তা বানিয়ে ফেলেছিল। গোল্ডি জিজ্ঞেস করে, আপনার কি মনে হয় ওই বাহারই জেসুকে মেরেছে? মিঠুন বলে, হয়তো বাহার সুদর্শনকে দিয়ে জেসুর খুন করিয়েছে। প্রডিউসার তাকে নিয়ে ফিল্ম বানাতে চেয়েছিল, যখন সে কোনো মুভি বানায়নি তখন ওই জেসুকেই পুরো দুনিয়া থেকে গায়েব করে দিল। পাশ থেকে আরেকজন বলে, ওই সুদর্শন সামান্য এক ছবি পাবলিশ করার জন্য যদি কাউকে মারতে পারে, তার পক্ষে একজন প্রডিউসারকে খুন করা কোনো ব্যাপারই না। চেম্বারে বসে অমর আকবরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘেটে দেখছিল। কি যেন দেখে দ্রুত আকবরকে কল করে। এদিকে দুবাইতে বসে থাকা আকবর বলে, আমি আমার কিছু পার্সোনাল কাজে ব্যস্ত, পরে কথা বলবো। অমর হেসে বলে, কয়েকদিন পরে আপনার কোনো কিছু আর পার্সোনাল থাকবে না। আপনার বিজনেস পার্টনার যেদিন খুন হয় সেদিন আপনি কেন দুবাইতে চলে গিয়েছিলেন? এমন কি এত ব্যস্ত হয়ে যান যে শেষকৃত্যের দিনেও আসতে পারেননি? আপনি যেহেতু মিডিয়াতে কাজ করেন, আপনি খুব ভালো করে জানেন যে মিডিয়ার ট্রায়াল অলরেডি শুরু হয়ে গেছে। আকবর বলে, আমার মা ভীষণ অসুস্থ, আজই তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। অমর বলে, ঠিক আছে। জেলে বাহার অমরের আসার অপেক্ষা করছে। তখনই সেই মহিলা জেলে এসে বলে, অমর এই কেস ড্রপ করে দিয়েছে, তুমি বরং তোমার নিজের জন্য কোনো উকিল খুঁজে নাও। এই কথা শুনে বাহার অসহায়ের মতো কান্না করতে থাকে। অন্যদিকে অমর বসে বসে বাহারের বলা কথাগুলোই ভাবছিল। তার মাথায় কিছুতেই এটা আসছে না যে সে কিভাবে এই কেস সলভ করবে। পরের দিন সকালে কোর্টে বাহারের ট্রায়াল শুরু হয়। বিচারক অমরকে জিজ্ঞেস করে, আপনার কাছে কোনো নতুন এভিডেন্স আছে? অমর বলে, না। ডিডি বাহারকে প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে মনে মনে শয়তানের মতো হাসতে থাকে, কারণ সেই ওই জেলারকে টাকার লোভ দেখিয়ে বাহারকে অমরের ব্যাপারে মিথ্যা বলতে বলেছিল। ডিডি বাহারকে জিজ্ঞেস করে, আপনার মনে কি কোনো অনুতাপ কাজ করছে? বাহার চুপ করে থাকলে ডিডি জিজ্ঞেস করে, আপনি কি জেসুকে খুন করেছেন? হ্যাঁ অথবা না বলবেন। বাহার বারবার অমরের দিকে তাকাচ্ছে কিন্তু কোনো উত্তরই দিচ্ছে না। ডিডি আবারও জিজ্ঞেস করে, আপনি কি
25 আগস্ট রাতে ওই হোটেল রুমে জেসুকে খুন করেছিলেন, বাহারের হাত এবার কাঁপতে থাকে। ভয়ে কেঁপে কান্না করতে করতে বলে, হ্যাঁ আমি জেসুকে খুন করেছি। অমর যেন আগে থেকেই জানতো যে এমন কিছুই হবে। তাহলে বাহারই কি জেসুর আসল খুনি? কে জানে এই কেস সবাইকে কোথায় নিয়ে দাঁড় করায়। মুহূর্তের মধ্যেই সব নিউজ চ্যানেলে এই খবর ছড়িয়ে পড়ে যে বাহার কোর্টে খুনের কথা স্বীকার করেছে। বাহারকে কোর্টের বারান্দায় বসে কান্না করতে দেখে অমর বাহারের কাছে এসে বলে, বাহার ওই ধরনের মেয়ে যে কাজ পাওয়ার জন্য প্রডিউসারদেরকে নিজের জালে ফাঁসায়। সে ভালো করে জানে তার মধ্যে কোনো ট্যালেন্ট বলতে কিছুই নেই। এই হেডলাইনগুলো তোমাকে নিয়ে নয়, বরং তোমার মায়ের তোমাকে দেওয়া শিক্ষা নিয়ে হবে। তুমি তো জেলে তোমার মতো শাস্তি ভোগ করবে, কিন্তু তোমার মায়ের কি হবে? সব জায়গায় তাকে অপমান সহ্য করতে হবে। যেদিন থেকে কেস শুরু হয়েছে সেদিন থেকেই তোমার মা আমাকে শুধু একটা কথাই বলেছে, যে আমার বাহারকে বাঁচাও। আমার মেয়ে যেখানে সামান্য কারোর মনই ভাঙতে পারে না, সেখানে সে কারোর খুন করা তো অনেক দূরের কথা। মায়ের কথা মনে করে বাহার কান্না করতে থাকে। অমর বলে, আমি তোমাকে প্রথম দিনেই বলেছিলাম যে তোমার উপরে অনেক রকমের প্রেসার আসবে, শুধু তুমি হাল ছাড়বে না। তুমি কি সত্যি জেসুর মার্ডার করেছো? বাহার বলে, না। অমর বলে, তাহলে আমাকে আমার কাজ করতে দাও, আর দয়া করে হাল ছেড়ো না। কিছুক্ষণ পর আবারও হিয়ারিং শুরু হয়। অমর বলে, আমাদের সামনে এখন 20 বছরের একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যে কলকাতার খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছে। হাজারটা স্বপ্ন নিয়ে সে এখানে এসেছিল, কিন্তু বদলে একটা প্রডিউসারের লালসার শিকার হয়ে যায়। আমার ক্লায়েন্টের উপরে আনা কোনো অভিযোগই এখনো প্রমাণ করা হয়নি, কিন্তু মিডিয়া তার চরিত্র নিয়ে কথা বলছে। এত কম বয়সে একটা মেয়ের পক্ষে এত ট্রমা সহ্য করাটা আমাদের কল্পনার থেকেও অনেক কঠিন। সে ভেবেছে মনে হয় এত ট্রমা সহ্য করা থেকে ফাঁসি হয়ে যাওয়াটাই ভালো। এটাই আমাদের বিচার ব্যবস্থার ব্যর্থতা। তাই আমি আদালতকে অনুরোধ করছি যেন আমার ক্লায়েন্টের আগের বয়ানকে ইমোশনাল স্টেটমেন্ট হিসেবে বিবেচনা করে তাকে নির্দোষ প্রমাণ করার জন্য ডিফেন্সকে কিছুটা সময় দেওয়া হোক। ডিডি হতবাক হয়ে বলে, বাহার নিজ মুখে তার অপরাধ স্বীকার করেছে। অমর বলে, এটাকে যদি আমরা বয়ান হিসেবে ধরি তাহলে ট্রায়াল, পুলিশ বা কোনো তদন্তের প্রয়োজনই হতো না। বিচারক বাহারকে বলে, এমনটা আর কখনো যেন না হয়। ডিডি এবার বিচারককে বাহার আর সুদর্শনের সেই প্রাইভেট ভিডিও দেখিয়ে বলে, সুদর্শন নামের এই ছেলেটার সাথে বাহারের 3 বছরের সম্পর্ক ছিল। যেদিন রাতে জেসুর খুন হয় সেদিন রাতে এই ছেলেটা হোটেলেই ছিল। খুনের পর সে আচমকাই সেখান থেকে গায়েব হয়ে যায়। তার মোবাইল এখনো বন্ধ। পুলিশ তাকে খোঁজার চেষ্টা করছে, তবে এখনো তাকে পাওয়া যায়নি। অমর বলে, আমি হতবাক হয়ে যাচ্ছি যে প্রসিকিউশন কিভাবে এই ভিডিওকে কোর্ট এভিডেন্স হিসেবে পেশ করলো। কারো প্রাইভেট ভিডিও এভাবে শুট করাটা আইনগত অপরাধ। ডিডি বলে, এই ভিডিওটা পুলিশ আমাদেরকে নিজেই দিয়েছে। বিচারক রেগে বলে, ডিফেন্সের কাছে ভ্যালিড লজিক আছে, কোর্ট এ ধরনের এভিডেন্স গ্রান্ট করে না। ডিডি বলে, জেসুর মার্ডারের 3 দিন আগে সুদর্শন হোটেলে জেসুর সাথে মারামারি করে। এখন ওদের ঝগড়া করার কারণ কি সেটা আমি জানতে চাই না, আমি শুধু মার্ডারের কারণ খুঁজে বের করতে চাচ্ছি। অমর বলে, আমার ক্লায়েন্ট বাহার জেসুর কোম্পানির সাথে একটা এগ্রিমেন্ট সাইন করেছিল। সেখানে লেখা ছিল যদি সে এই প্রজেক্টটা মাঝপথে ছেড়ে দেয় তাহলে আমার ক্লায়েন্টকে ক্ষতিপূরণ হিসাবে জেসুর কোম্পানিকে 3 কোটি টাকা দিতে হবে। এই সুযোগ নিয়েই সে বাহারকে বাজে মুভিতে কাজ করার জন্য চাপ দিতে থাকে, কিন্তু বাহার মানা করে দেয়। এমনকি বাহার এটাও বলে যে জেসুর নামে সে পুলিশে কমপ্লেন করবে। জেসু 20 বছরের একটা মেয়ের এই ব্যবহার সহ্য করতে না পেরে গোপনে বাহার আর সুদর্শনের ভিডিও বানিয়ে আবারও বাহারকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সুদর্শন এসব জানতে পেরেই জেসুর অফিসে গিয়ে তাকে প্রশ্ন করে। ডিডি বলে, কিন্তু তাদের কাছে তো সেই এগ্রিমেন্টের কোনো কপি নেই। অমর বলে, জেসু আমার ক্লায়েন্টকে সেই এগ্রিমেন্টের কোনো কপি দেয়নি। ডিডি বলে, এগ্রিমেন্টের কপি না থাকলে আমরা কি করে জানবো যে এটা সত্যি নাকি কোনো সাজানো ঘটনা? অমর বিচারককে বলে, আমাদের আরো প্রমাণ হাজির করার জন্য কিছুদিন সময় লাগবে। এই এগ্রিমেন্টের ব্যাপারে শুধুমাত্র জেসু আর আকবরই বলতে পারবে। আকবর এখন দুবাইতে আছে। আমি কোর্টের কাছে অনুরোধ করছি যেন তাকে ইন্ডিয়া ফিরে আসার জন্য নোটিশ পাঠানো হয়। বিচারক অনুমতি দিলেই অমর বলে, সুদর্শনকে এই কেসের সাথে এত তাড়াতাড়ি না জড়ানোর জন্য অনুরোধ করছি, কারণ সেদিন সিসিটিভি ফুটেজে সুদর্শনকে দেখা গেলেও ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী হোটেল রুমে সুদর্শনের থাকার কোনো প্রুফ পাওয়া যায়নি। আর জেসু আমার ক্লায়েন্টকে নিজেই সেই প্রাইভেট ভিডিওটা পাঠিয়েছিল, সেটা দেখিয়েই ব্ল্যাকমেল করছিল। আমার ক্লায়েন্টের উপরে যে অভিযোগ আনা হয়েছে সেটা এখনো প্রমাণ করা যায়নি। তাই আমি কোর্টকে অনুরোধ করছি যেন তার উপর থেকে খুনের আরোপ তুলে নেওয়া হয়। ডিডি বলে, আমার কাছে কোনো প্রমাণ নেই ঠিকই, কিন্তু এখনো তদন্ত শেষ হয়নি। বিচারক ঘোষণা করে যে সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কোর্ট পরবর্তী শুনানির আগেই সেই এগ্রিমেন্টের কপি আদালতে পেশ করতে আদেশ দিচ্ছে। সেই সাথে যত দ্রুত সম্ভব সুদর্শনকে খুঁজে বের করে আদালতে হাজির করার জন্য ইনভেস্টিগেশন টিমকে আদেশ করে। যে সকল মিডিয়া চ্যানেল বাহারের নামে মিথ্যা তথ্য প্রচার করছে তাদেরকে 50,000 টাকা জরিমানার ওয়ার্নিং লেটার পাঠানো হোক। সেই সাথে বাহারকে আরো 15 দিন কাস্টাডিতে রাখার আদেশ দেওয়া হয়। মুম্বাইয়ের একটা রিহাব হাসপাতালে তখন একটা মহিলা ফোনে এই খবর দেখছে।
দেখছে। সব নিউজ চ্যানেলে বাহারকে নিয়ে তোলপাড় চলছে। সবার চোখের আড়ালে সুদর্শন তার কেবিন থেকে বেরিয়ে সেই মহিলার কাছে এসে কেমন অদ্ভুত ভাবে যেন তাকিয়ে থাকে। তখনই এক ওয়ার্ড বয় এসে তাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। একজন নার্স এসে ফাতিমাকে বলে আফরিনের ট্রিটমেন্ট শুরু হবে, ডক্টর পঞ্চাল আর আপনার স্বামী আপনার জন্য অপেক্ষা করছে। এদিকে কোর্ট থেকে বের হতেই অমর মোহিনীকে দেখে থমকে যায়। পেছন থেকে সোনালী অমরকে ডাকলেই অমর সেদিকে তাকায়, আর এই সুযোগে মোহিনী অমরকে দেখে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ফাতিমা তার মেয়ে আফরিনকে নিয়ে হাসপাতালের করিডোরে আসে। ডক্টর বলে এখানে রাখলে আমরা ওর ভেতর থেকে সব নেশা জাতীয় দ্রব্য বের করে দিব। ফাতিমা বলে আমরা আফরিনকে আমাদের থেকে দূরে রাখতে পারবো না, আমরা ওকে প্রতি 4 থেকে 5 দিন অন্তর অন্তর আপনার কাছে নিয়ে আসবো। ডক্টর আফরিনের বাবা মুদাসসিরকে বলে এক মুহূর্তের জন্য তাকে চোখের আড়াল করবেন না, আফরিন যে কোনো সময় হিংস্র হয়ে নিজের বা অন্যের ক্ষতি করতে পারে। ফাতিমা আফরিনকে গাড়িতে বসিয়ে মুদাসসিরের কাছে আসতে মুদাসসির বলে আমরা যদি ওকে ওই বিউটি কন্টেস্টে না পাঠাতাম তাহলে আজ এসব কিছু হতোই না। এদিকে আফরিনের মনে পড়ে যে কিভাবে জেসু তাকে সেলিব্রিটি বানানোর লোভ দেখিয়ে নেশায় আসক্ত করে তার অসহায়ত্বের সুযোগ নিয়েছে। ফাতিমা বলে আমি ওর এই অবস্থা দেখতে পাচ্ছি না। মুদাসসির তখন অসহায় চাহনিতে মেয়েকে সান্ত্বনা দেয়। আসলা নামের একটা মেয়ে জিমে ওয়ার্কআউট করছিল। হঠাৎ গোল্ডি নিজেকে নতুন জিম ট্রেনার হিসেবে পরিচয় দিয়ে ওয়ার্কআউটে সাহায্য করতে থাকে। আসলাকে জিজ্ঞেস করে আপনার কি মনে হয় জেসুকে আপনার ফ্ল্যাটমেট বাহার মেরেছে? আসলা বিরক্ত হয়ে বলে তুমি আমাকে এসব প্রশ্ন করার কে? আমি এখনই পুলিশ ডাকবো। পাশ থেকে অমর এসে আসলাকে জিজ্ঞেস করে আপনার সাথে বাহারের শেষ কবে দেখা হয়েছে আর সুদর্শন কোথায়? অমরের চেম্বারে সোনালী গত 2 বছরের বিউটি কন্টেস্টের একজনকে কল করে কৌশলে গত বছরের উইনারের ব্যাপারে জানার চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ পর সোনালী অমরকে বলে গত বছরের উইনারের নাম ছিল আফরিন, তার আগের বছরের উইনারের সাথে আপনার অলরেডি দেখা হয়ে গেছে, তার মানে সে হলো আছলা। এদিকে আভিনাশ আছলাকে থানায় ডেকে সুদর্শনের ব্যাপারে জিজ্ঞেস করলে আছলা তার উত্তর না দিয়েই বলে আমি বাহারের সাথে দেখা করতে চাই। অভিনাশ বলে সেটা এখন সম্ভব না, যদি কখনো সেই সুযোগ হয় তাহলে আমি নিজে আপনাকে জানাবো, আপনি এখন যেতে পারেন। আছলা যেতেই অভিনাশ তাওরেকে বলে এই মডেলের উপরে একটু নজর রেখো। এদিকে আছলা কাকে যেন কল করে এই কেসের ব্যাপারে বলতে থাকে যে আমাকে সবাই যেভাবে জিজ্ঞাসাবাদ করছে তাতে মনে হচ্ছে যেন খুনটা আমিই করেছি। তখনই একজনের সাথে ধাক্কা খেয়ে তার ব্যাগ পড়ে যায়। মেয়েটা তাকে ব্যাগ উঠিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে অমর বাহারের মাকে নিয়ে বাহারের সাথে দেখা করতে আসে। এতদিন পর মাকে দেখে বাহার কান্নায় ভেঙে পড়ে। অমর বাইরে আসতেই অভিনাশ অমরকে কল রেকর্ড দেখিয়ে বলে সেদিন রাতে বাহার জেসুকে কল করে দেখা করতে বলেছিল। জেসু শুধুমাত্র সময় আর জায়গা বলেছিল। আমি তোমাকে আগেই বলেছিলাম যে মেয়েটা এতটাও ইনোসেন্ট না। অমর প্রচন্ড রেগে সেলের মধ্যে এসে বাহারকে বলে এটা একটা মার্ডার কেস, এখানে ছোট থেকে ছোট ডিটেলস কেও অনেক গুরুত্ব সহকারে দেখা হয়। তুমি আমাকে বলেছিলে তুমি জেসুর ফোন থেকে ওই ভিডিওটা ডিলিট করার জন্য হোটেলে গিয়েছিলে, কিন্তু সেদিন কে কাকে কল করে ডেকেছিল? তোমার জন্য এটা একটা ছোট ব্যাপার হতে পারে, কিন্তু এর জন্য কোর্টের কাছে পুরো খেলাটাই ঘুরে যাবে। তুমি শুধু আমাকে এটা বলো যে সুদর্শন কি জানতো যে তুমি ওই দিন জেসুর সাথে দেখা করতে যাচ্ছিলে? বাহার বলে সুদর্শন আমার সাথে ছিল না। অমর বলে তোমার কি মনে হয় সুদর্শন ওই খুনটা করতে পারে? বাহারের মা বাহারকে ধমক দিতেই অমরকে বলে ওই সুদর্শন ছেলেটাই আমার মেয়েকে ফাঁসিয়েছে। বাহার বলে সুদর্শনকে আমি খুব ভালো মতো চিনি, ও কারোর খুন করতেই পারে না, আমি জানি ও কিচ্ছু করেনি। অমরের চেম্বারে গোল্ডি অমরকে বলে হিয়ারিং এর আর মাত্র 2 দিন বাকি, অথচ আমরা এখনো কোনো প্রমাণই পাইনি। ওই আকবরও ফিরে এসেছে, কেস এভাবেই লম্বা হবে আর বাহার জেলে পচে মরবে। আসলার আপডেট কি? এদিকে আসলা তখন আরামে ঘুমিয়ে আছে। সে ঘুমের মধ্যেই নিজেকে আর আকবরকে নিয়ে স্বপ্ন দেখে। আড়াল থেকে জেসু তাদের ভিডিও করছে। এটা দেখতেই আসলা লাফিয়ে ঘুম থেকে উঠে যায়। তাড়াহুড়ায় ব্যাগ থেকে ওষুধ বের করার সময় একটা মাইক্রোচিপ পায়। হঠাৎ তার মনে পড়ে জিম থেকে বের হওয়ার সময় একটা মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, হয়তো সেই মেয়েটাই তার ব্যাগের মধ্যে এই চিপটা রেখেছে। এদিকে অমরের অফিসে সোনালী অস্থির হয়ে বলে আসলা আমাদের ট্রাকারটা পেয়ে গেছে। কথাটা শুনতেই অমরের চোখ মুখ শক্ত হয়ে যায়। না জানি বাহারের সাথে এখন ঠিক কি হতে চলেছে। কোর্টের হিয়ারিং এর দিন জেসুর বিজনেস পার্টনার আকবর কোর্টে এসে অমরের সাথে হাত মিলিয়ে বলে আশা করি কেসটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। অমর বলে সবাই সাহায্য করলে অবশ্যই কেসটা তাড়াতাড়ি সলভ হবে। কোর্টের হিয়ারিং শুরু হতেই ডিডি কোর্টকে বলে ডিফেন্সের মতে জেসু বাহার আর সুদর্শনের প্রাইভেট ভিডিও রেকর্ড করে সেটা নিয়ে ব্ল্যাকমেল করছিল। আমাদের দেশের মেয়েদের সাথে হওয়া ক্রাইমকে কত গুরুত্ব সহকারে নেওয়া হয় সেটা আমরা সবাই জানি। বাহার একবার পুলিশে কল করলেই এতক্ষণে জেসু জেলে থাকতো। ডিডি বলে যখন প্রথমবার ব্ল্যাকমেল করা হয় আপনার তখনই পুলিশের কাছে যাওয়া উচিত ছিল, তাহলে কাহিনীটা সেখানে শেষ হয়ে যেত, কিন্তু বাহার সেটা করেনি। সে জেসুর হোটেল রুমে গিয়ে ভিডিও ডিলিট করতে চেয়েছিল। এরপর হঠাৎ জেসুর খুন হয়ে গেলে সে ভয়ে হোটেল থেকে পালিয়ে যায়। অমর বলে আমাদের দেশে এমন অনেক মেয়ে আছে যারা এই ধরনের কেসের
ক্লায়েন্টদের ক্ষেত্রে মুখ বন্ধ করে রাখে, কারণ সমাজ আগে তাদের দিকেই আঙ্গুল তোলে। আমার ক্লায়েন্টের ক্যারিয়ার এখনো শুরুই হয়নি। সে ভয় পেয়েছিল যদি একবার ওই ভিডিও লিক হয়ে যায় তাহলে সে সমাজে কিভাবে মুখ দেখাবে, তাই বদনামের ভয়ে চুপ করেছিল। ডিডি বলে বাহার যে রাতে জেসুর সাথে হোটেলে গিয়েছিল এটা জানাজানি হলে কি তার বদনাম হতো না? এর আগেও অনেকবার এমন কেসে ভিকটিম তার ব্ল্যাকমেইলারকে খুন করেছে, তাই এটা নতুন কোনো ঘটনা না। এই কেসে আমাদের কাছে বাহার চক্রবর্তী একমাত্র সাসপেক্ট, কারণ জেসু নিজেকে শেষ করেনি। আর পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী বাহার এবং জেসুর মধ্যে সেদিন কোনো হাতাহাতি হয়নি, যার জন্য জেসুর হাত থেকে বন্দুকে চাপ লেগে গুলিটা হয়ে যাবে। এছাড়াও বাহারের কাছে জেসুকে মারার উপযুক্ত কারণ ছিল। অমর বলে সুদর্শনের কাছে জেসুকে মারার পরিষ্কার কারণ ছিল। 25 আগস্ট হোটেলের লবির সিসিটিভি ফুটেজে তাকে দেখা যায়। পর মুহূর্তেই সে এমন ভাবে উধাও হয়ে যায় যে তাকে আর পাওয়াই যায় না। তাই যতক্ষণ না সুদর্শন আসবে ততক্ষণ অনেক কিছুই ধোঁয়াশা হয়ে থাকবে। ডিডি এবার বিরক্ত হয়ে বসে পড়ে। অমর বাহারের স্টেটমেন্ট অনুযায়ী আসলাকে কাঠগড়ায় ডাকে, কারণ আসলাই সেদিন বাহারকে ভিডিও ডিলিট করার বুদ্ধিটা দিয়েছিল। আসলা জানায় বাহার আর সে 8 থেকে 9 মাস ধরে এক ফ্ল্যাটেই থাকে। আসলা যখন বাহারের সমস্যার কথা জানতে পারে তখন সে বুদ্ধি দেয় যে জেসুকে কথা জালে ফাঁসিয়ে ড্রিঙ্কস দিয়ে অজ্ঞান বানিয়ে ভিডিও ডিলিট করতে। বাহার দ্বিধায় থাকলেও আসলার সাহস দিয়ে বলে জেসুই ব্ল্যাকমেইল করে বাহারকে পাগল বানিয়ে ফেলছে, তাই বাহারের জন্য এটাই বেস্ট অপশন। অমর জিজ্ঞেস করে আপনি জেসুকে কিভাবে চেনেন? আসলা জানায় জেসুর পার্টনার আকবরের মাধ্যমে কয়েকবার দেখা হয়েছিল। আকবরকে এই ব্যাপারে জানানো হয়েছিল। আকবর বলেছিল সে জেসুর সাথে কথা বলবে, কিন্তু পারিবারিক ইমার্জেন্সির কারণে তাকে দুবাই যেতে হয়। অমর বলে আপনি মিথ্যা কেন বলেছিলেন? আপনি সুদর্শনকে চেনেন না? আসলা বলে বাহার চাইতো না যে এইসবে সুদর্শন জড়াক। অমর জিজ্ঞেস করে বাহারের মতে তো সুদর্শন নির্দোষ, তাহলে কে মিথ্যা বলছে, আপনি নাকি বাহার? পুলিশকে মিথ্যা বলা আর কোর্টে মিথ্যা বলা কিন্তু ভিন্ন ব্যাপার। এখানে মিথ্যা বলে 7 বছরের জেল হতে পারে। আসলা স্বাভাবিকভাবেই বলে সুদর্শন সম্পর্কে যা জানি সব বাহারের মাধ্যমেই জেনেছি। সুদর্শন যখন জানতে পারে জেসু বাহারকে ব্ল্যাকমেইল করছে, সুদর্শন তখন রেগে বলেছিল সে জেসুকে মেরেই ফেলবে। বাহারের এই ভয়টাই ছিল। আমিও সুদর্শনকে ক্লাবে আগেও একজনকে মারতে দেখেছি, কারণ নাচতে নাচতে তার সাথে বাহারের ধাক্কা লেগেছিল। অমর বলে তার মানে সুদর্শন তার রাগের উপরে কন্ট্রোল করতে পারে না, তাই তো? আসলাকে বসতে বলে এবার অমর এমন কিছু কেসের নাম নেয় যেখানে ভিকটিমদের আপনজনরাই তাকে খুন করেছে। ঠিক তেমনি সুদর্শনও 25 আগস্ট হোটেলে গিয়ে জেসুর রুমে ঢুকে তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে গুলি করে মেরে ফেলে। বিচারক সব শোনার পরে পুলিশকে ভালো করে তদন্ত করে সুদর্শনকে খুঁজে তাকে কোর্টে উপস্থিত করার জন্য 2 সপ্তাহের সময় দেয়, না হলে এরপর পুলিশের উপরে ইনকোয়ারি হবে। কোর্টরুম থেকে বের হয়ে সোনালী জিজ্ঞেস করে এটা কি হয়ে গেল? গোল্ডি বোঝায় সরাসরি সময় চাইলে বিচারক কখনোই সময় দিত না, তাই এভাবেই সকলের মনোযোগ আয়ের দিকে নিতে আরো একটু গভীর ইনভেস্টিগেশনের জন্য সময় বাড়াতে অমর এই কাজটা করেছে। যাকে আমরা এতদিন ধরে খুঁজে পাচ্ছি না তাকে এখন পুলিশ আর মিডিয়া খুঁজবে। তখনই অভিনাশ রেগে অমরকে জিজ্ঞেস করে তোর সমস্যা কি? এভাবে আমার 12টা কেন বাজাচ্ছিস? অমর বলে সরি, কিন্তু সুদর্শনকে পাওয়াটা খুবই জরুরি। পরবর্তী কয়েকটা হিয়ারিং এ সবার নজর সুদর্শনের উপরেই থাকবে। প্রসিকিউটর এর বাইরে তাকে কোনো প্রশ্ন করবে না। আমিও অনেক সময় পাবো। কমিশনার অভিনাশকে কল দিয়ে ঝাড়ি দিয়ে বলে তুমি কি করছো? অভিনাশ আশ্বস্ত করে বলে যে সে তার মতো করে কাজ করছে। তবে আকবর আর আসলা যেহেতু এই ব্যাপারে জানতো তাহলে তাদেরকেও প্রশ্ন করা উচিত। কমিশনার ঝাড়ি দিয়ে বলে এসব বাদ দিয়ে আগে সুদর্শনকে খুঁজে বের করো। প্রতিটা নিউজ চ্যানেলে অমরকে নিয়ে চর্চা হচ্ছে যে সে একটা মার্ডার কেসকে রিয়েলিটি শো বানিয়ে দিয়েছে। তার সাসপেক্ট প্রতি সপ্তাহেই বদলে যাচ্ছে। আকবর তখন দিদির সাথে দেখা করতে আসে। দিদি আকবরকে টিটকারি করে বলে জেসুর মতো বাজে লোকের সাথে কাজ করাটা তোমার ঠিক হয়নি। আকবর বলে যে মারা গেছে আমি তাকে নিয়ে আর কি বা বলবো, আপনি ওর উকিল হয়ে যদি এমন বলে তাহলে তোর হয় না। দিদি বলে আমি স্টেটের হয়ে কাজ করি, তাই আমাকে জেসুর পক্ষে কথা বলতেই হবে, না হলে জেসুর মতো মানুষের কেস আমি কোনো দিনই লড়তাম না। আকবর বলে ওকে পার্টনার বানিয়ে আমি অনেক বড় ভুল করেছি, তবে এখন আর কিছুই করার নেই, তাই এসব থেকে দূরে থাকার জন্য আকবর দ্বিগুণ টাকা দিতে রাজি হয়ে যায়। দিদি জানায় পাবলিক প্রসিকিউটর হিসেবে তো এসব সম্ভব না, কিন্তু এমন একজন মানুষ আছে যে হয়তো তাকে সাহায্য করতে পারবে। অমর কলে অভিনাশকে ডেকে হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে বলে লক্ষ্য করো একটা টেম্পু 5টায় সেখানে আসে, 5:20 চলে যায়, কিন্তু 5:45 সে আবারও ফিরে আসে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে ওটা নাকি লন্ড্রি টেম্পু। রোজ 6:30টার দিকে আসে, কিন্তু ওই দিন প্রথম 5টার সময় যায়। ড্রাইভারকে জিজ্ঞেস করা হলে সে বলেছিল তার ঘুম ভেঙে যাওয়ায় সে আগেই গিয়েছিল। হোটেলের ওয়াশরুম ব্যবহার করতে চেয়েছিল কিন্তু তারা দেয়নি বলে বাইরে পাবলিক টয়লেটের জন্য চলে গিয়েছিল, পরে আবারও ফিরে আসে। অভিনাশ হেসে বলে এর সত্যতা যাচাই করতে একটু সময় লাগবে। অমর বলে 5:10 থেকে 5:45 পর্যন্ত টেম্পুর গতি ট্র্যাক করতে পারলে সবচেয়ে ভালো হয়। ডিডি রেফার করা অ্যাডভোকেট সুশীলের সাথে আকবর দেখা করতে আসলে আকবর তার জায়গা ক্লিয়ার করে বলে সে এই কেসে জড়াতে চাচ্ছে না, কারণ অমর
অমর অলরেডি আসলাকে অনেক প্রশ্ন করেছে। দেখা গেল যে ঘুরে ফিরে আকবরের উপরেই সব দায় চলে আসলো। আকবরের দাদা আর বাবা এই কোর্ট কাছারির জন্য অনেক ভোগান্তি পুহিয়েছে, তাই আকবরও এই একই জিনিসে পড়তে চায় না। আকবর দ্বিগুণ টাকা দেওয়ার কথা বলে সুশীল আশ্বস্ত করে আকবরের কিছুই হবে না, উল্টা বাহারি জেলে যাবে। অমরের কথা মতো অভিনাশ টেম্পোর ট্রাক রেকর্ড চেক করলে হঠাৎই খেয়াল করে টেম্পো এক রিহাব সেন্টারে গিয়েছিল। একটা লোক রিহাব সেন্টারের ওয়ার্ড বয়কে কল দিয়ে বলে, অ্যাডভোকেট অমর তোর ওই সুদর্শনের পেছনে পড়েছে, যত দ্রুত পারো সুদর্শনকে শেষ করো, আর দেখে যেন স্বাভাবিক মৃত্যু মনে হয়, কাজ শেষ হয়ে গেলে লুকিয়ে থাকবে। অভিনাশ টেম্পো ড্রাইভারকে ধরে এনে ইচ্ছা মতো মারতেই ওই হাসপাতালের ওয়ার্ড বয় মহেশের কথা জানতে পারে। অভিনাশ অমরকে মেসেজ দিয়ে জানায় সুদর্শন মাদক শোধনাগার রিহাব সেন্টারে আছে। সেখানের ওয়ার্ড বয় মহেশ ড্রাইভারকে সুদর্শনকে নিয়ে যাওয়ার জন্য টাকা দিয়েছিল। কয়েক ঘন্টা পর অমর অভিনাশকে কল দিয়ে জিজ্ঞেস করে, সুদর্শনকে গ্রেফতার করেছো? অভিনাশ বলে, না, কমিশনার স্যারের সাইন লাগবে, সাইন হয়ে গেলেই 45 মিনিটের মধ্যেই গ্রেফতার করব। এই ফালতু প্রোটোকলের জ্বালায় অমর বিরক্ত হয়ে যায়। সুদর্শনের জীবনের হুমকি হতে পারে, তাই গোল্ডিকে নিয়ে অমর নিজেই বেরিয়ে পড়ে। সেন্টারে এসে দেখে সুদর্শন তার বেডে নেই। বাইরে চেক করতে গেলেই লক্ষ্য করে মহেশ সুদর্শনকে নিয়ে পালাচ্ছে। অমর মহেশের মাথায় একটা টুল ছুঁড়ে মারে। মহেশ উঠে মারতে গেলেই অমর তাকে ধরে ফেলে। সাথে সাথে অভিনাশ তার টিম নিয়ে এসে মহেশকে ধরে নিয়ে যায়। অমর জগিং করতে করতে ছোটবেলার কথা মনে করে। একদিন স্কুল থেকে ফিরে দেখে বাবা মাকে মারতে মারতে মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়েছে, তবুও বেল দিয়ে অনবরত পশুর মতো মেরেই যাচ্ছে। মা যন্ত্রণায় ছটফট করতে করতে ছোট্ট অমরকে ডাকছে। অমর বাবাকে থামতে বললেও সে শোনে না। নিরুপায় হয়ে রাগের বশে ফুলদানি দিয়ে বাবার মাথায় আঘাত করতেই বাবার মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে সে সেখানেই মারা যায়। মাও ছটফট করতে করতে অমরের সামনেই মারা যায়। এক মুহূর্তেই অমর বাবা মা হারিয়ে একদম এতিম হয়ে যায়। খুনের দায়ে পুলিশ এসে ছোট্ট অমরকে টেনে হিচড়ে গ্রেফতার করে নিয়ে যায়। গল্প চলে আসে বর্তমানে। থানায় এনে মহেশকে থার্ড ডিগ্রি দিলেই মহেশ স্বীকার করে সে এসব টাকার জন্য করেছে। সে জানতো সুদর্শনের নাম আসলে গোপাল। ভিন্ন ভিন্ন নম্বর থেকে তার কাছে কল আসতো আর সুদর্শনকে ড্রাগস দিতে বলতো। টাকাও ভিন্ন ভিন্ন জায়গায় রেখে যেত। অভিনাশ অমরকে কল দিয়ে জানায় এসবের পেছনে যেই হোক না কেন সে অনেক ক্ষমতাশীল। এসব বাহার কিংবা সুদর্শনের কাজ হতেই পারে না। অমর বলে, আমি খুবই দুর্বল অবস্থায় আছি, যাই হোক না কেন আমাকে একটা শক্তিশালী ক্লু দিতেই হবে, আর একটু চেষ্টা করো। অভিনাশ সেন্টারে ডক্টরের সাথে কথা বলতে আসে যে সে পরশু সুদর্শনকে কোর্টে হাজির করবে। ডক্টর স্পষ্ট ভাষায় মানা করে দেয়, কারণ সুদর্শনের শরীরে এত পরিমাণে ড্রাগস দেওয়া হয়েছে যে সে দুর্বল হয়ে আছে। তাকে কোর্টে নিয়েও লাভ হবে না, কারণ তার কিছুই মনে নেই। ড্রাগস সোজা গিয়ে সুদর্শনের ব্রেইনের প্রভাব ফেলেছে। তারপরও যদি নিয়ে যেতে চায় তাহলে পারমিশন নিয়ে আসতে হবে। অভিনাশ পড়ে যায় মহা বিপদে। একদিকে বিচারক হাজির করতে বলেছে আর আরেকদিকে ডক্টরের লাগবে পারমিশন। কোর্টে অভিনাশের সাথে ডিডির দেখা হলে ডিডি বলে, অবশেষে সুদর্শনকে খুঁজে পেলেন, কিন্তু এটা তো আগেও করতে পারতে। ফুটেজ দেখে চেক করা কি আহামরি কোনো কাজ ছিল? অভিনাশ তার কথায় বেশ বিরক্ত হয়। কোর্টের কার্যক্রম শুরু হতেই অমর বলে, যেদিন জেসুর মার্ডার হয় সেদিনই আকবর মুম্বাই ছেড়ে দুবাই চলে যায়। সে এত ব্যস্ত হয়ে পড়ে যে বিজনেস পার্টনারের শেষকৃত্যেও আসতে পারেনি। তার সাথে এতবার যোগাযোগ করা হয়েছে যে কখনো কখনো কল রিসিভ করে না, আর করলেও বলে সে নাকি ব্যস্ত। কোর্টের নোটিশ উপেক্ষা করে সে কলও রিসিভ করে না। সুশীল বলে, আকবর পুলিশকে স্টেটমেন্ট দেওয়ার সময় এই ব্যাপারগুলো ক্লিয়ার করেছে। অমর বলে, ডিফেন্স লয়ারকে তো ক্লিয়ার করেনি, তাই আমি তাকে কিছু প্রশ্ন করব। আকবর কাঠগড়ায় এসেই বলা শুরু করে, আমার প্রোডাকশনের সব কাজ, যেমন হিরো বা হিরোইন হিসেবে কাকে নেওয়া হবে, ডিরেক্টর সবকিছু জেসুই সামলাতো। আমি শুধু টাকা ইনভেস্ট করতাম, যার প্রফিটটা সে আমাকে দিত। আমরা কখনো কারোর কোনো কাজে নাক গলাইনি। আর এটা নিয়ে আমাদের একটা কন্ট্রাক্ট হয়েছিল, সেই ডকুমেন্টসটা আমি আগেই জমা দিয়েছি। প্রোডাকশন হাউস আমার দাদার, যেটা আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। মুভি বানাতে অনেক ধৈর্য আর পরিশ্রমের দরকার হয়, যেটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। জেসোর মধ্যে কাজের প্রতি ভালোবাসা ছিল, তাই তাকে আমি পার্টনার বানিয়ে সব দায়িত্ব দিয়ে দিই। অমর জিজ্ঞেস করে, যেহেতু কন্ট্রাক্ট হয়েছিল তার মানে সবকিছুতে আপনারও সাইন থাকে? আকবর বলে, জেসুর কাছে আমার ডিজিটাল সাইন ছিল, সেটা দিয়েই সে সব জায়গায় সাইন করে দিত, তার জন্য আমার থাকারও দরকার ছিল না। অমর জিজ্ঞেস করে, তার মানে সে আপনার বিশ্বস্ত ছিল, কিন্তু আপনি কি বাহারের ব্যাপারে জানতেন? তাকে জেসু ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করতো। আকবর বলে, ভিডিওর ব্যাপারে জানতাম, কিন্তু ব্ল্যাকমেইল সম্পর্কে ধারণা ছিল না। আমাকে আছলা কল দিয়ে সব জানিয়েছিল। তারপর আমি জেসুকে কল দিয়ে ওয়ার্নিং দিয়েছিলাম যে সে উল্টাপাল্টা কিছু করলে তাকে সোজা কোম্পানি থেকে বের করে দিব। ভিডিওতে কি ছিল তা সঠিক জানতাম না, কিন্তু ধারণা
করতে পেরেছিলাম যে কি হতে পারে। 25 আগস্টের রাতে আমি জানতে পারি আমার মা আইসিইউতে ভর্তি, তাই সবকিছু ছেড়ে আমাকে দুবাই যেতে হয়। অমর জিজ্ঞেস করে, আপনি বললেন আছলা আপনাকে কল দিয়ে জানায়, আছলাকে কিভাবে চেনেন? আকবর ইতস্তত করে বলে, যেভাবে বাহারকে চিনি সেভাবে আছলাও আমাদের কোম্পানির মডেল, তবে আছলাকে একটু বেশি চিনি কারণ বেশ কয়েকবার আমাদের দেখা হয়েছিল। অমর আকবরের জায়গায় আছলাকে ডেকে আছলাকেও একই প্রশ্ন করে যে সে কিভাবে আকবরকে চেনে। আছলা বলে কাজের জন্য বেশ কয়েকবার তার সাথে দেখা হয়। অমর বলে আকবরের 7 ব্রাদার্স প্রোডাকশন হাউস গত 3 বছর ধরে বিউটি কন্টেস্টের আয়োজন করে। এই বছরের উইনার ছিল বাহার, গত বছরের উইনার ছিল আছলা। আছলা হয়তো ভুলে গেছে তাকে ক্রাউন আকবরই পরিয়েছিল, তাই এরা শুধু সামাজিক ভাবে নয় বরং ব্যক্তিগতভাবে একে অপরকে একটু বেশিই চেনে। তা আছলা, আপনি কি 7 ব্রাদার্স এর সাথে কোনো মুভি সাইন করেছিলেন? সুশীল বলে, আমার ক্লায়েন্টের কোম্পানি শুধু মুভি নিয়ে কাজ করে, কোনো সুন্দরী প্রতিযোগিতা না। অমর বলে, বাহার যেভাবে কন্ট্রাক্ট সাইন করেছিল আছলাও ঠিক সেভাবেই সাইন করেছিল। বিচারক জিজ্ঞেস করে, কোনো ডকুমেন্টস আছে? অমর জানায় সে এখনো ডকুমেন্ট পায়নি, কিন্তু তখনই গোল্ডি ডকুমেন্টস নিয়ে এসে সুশীলকে এক কপি দেয় আর এক কপি বিচারককে। সুশীল রেগে বলে, এসব আগে থেকে কেন জানানো হয়নি? বিচারকও বলে, এভাবে ডকুমেন্ট সাবমিট হয় না। অমর বিনয়ের সাথে জানায়, ইন্টারনেট কিংবা ফোন বা ল্যাপটপ বা রেকর্ডে কোথাও এটা পাওয়া যাচ্ছিল না, যেই মুহূর্তে পেয়েছি আপনার সামনে হাজির করেছি। বিচারক সেটা মেনে নিয়ে সুশীলকে বলে, পরবর্তী হিয়ারিং এ এটা নিয়ে এসে কথা বলতে পারে, কিন্তু এখন এই ক্লুকে গুরুত্ব দেওয়া হবে। অমর বলে, ভালো করে লক্ষ্য করুন, ওই একই কন্ট্রাক্ট দিয়ে আমার ক্লায়েন্ট বাহারকেও ব্ল্যাকমেল করা হতো। এই কন্ট্রাক্টটা ছিল অবৈধ আর একতরফা। ক্লায়েন্টদেরকে এর কপি দেওয়া হতো না, যেন পরবর্তীতে কোম্পানিকে কেউ ফাঁসাতে না পারে। না জানি এমন আরো কত কন্ট্রাক্ট পেপার ওই জেসুর কাছে ছিল, আর না জানি সে কতজনকে এভাবেই ব্ল্যাকমেল করেছে, আর না জানি কত মানুষের কাছে জেসুকে খুন করার কারণ আছে। এই কেসে অনেকগুলো লুপ হোল আছে। মিস আছলা বাহারকে বুদ্ধি দিয়েছিল যে পুলিশের কাছে না গিয়ে ভিডিও ডিলিট করতে। আবার সে যখন আকবরকে এই ব্যাপারে জানায় তখন আকবর কোনো অ্যাকশন না নিয়ে নিজের পরিবারকে গুরুত্ব দিয়ে মুম্বাই থেকে চলে যায়। তাদের দুজনের কাছে আমার অনেক প্রশ্ন আছে, সেজন্য আমার অনুরোধ থাকবে কেস ক্লোজ না হওয়া পর্যন্ত এরা দুইজন যেন মুম্বাই ছেড়ে কোথাও না যেতে পারে। বিচারক সবকিছু শোনার পর আকবর আর আছলাকে শহরের বাইরে যেতে নিষেধ করে এবং প্রতি সপ্তাহে থানায় গিয়ে হাজিরা দিতে বলে। সাথে আছলার মিথ্যা বয়ানের জন্য 10,000 জরিমানা করে এবং কন্ট্রাক্টে অবৈধ ক্লজ দেওয়ার জন্য 7 ব্রাদার্স এর মালিক আকবরকে 50,000 টাকা জরিমানা করা হয় এবং কেস শেষ না হওয়া পর্যন্ত কোম্পানির সকল ধরনের কার্যক্রম ব্যাহত রাখতে বলে। ব্রেকিং নিউজে বলা হয়, অমর বিশ্বাস প্রমাণ করে দিয়েছে 7 ব্রাদার্স কিভাবে মেয়েদের সুযোগের অপব্যবহার করত। ডিডি প্রচন্ড রেগে আছে যে কোম্পানির ডকুমেন্টস লিক হলো কিভাবে। সুশীল বলে, আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে, কেস তো এখনো শেষ হয়নি, খেলা তো কেবল শুরু। আকবর কন্ট্রাক্টের জন্য প্রচন্ড রেগে আছে। আছলাকে জিজ্ঞেস করে, তোমাকে না বলেছিলাম সব ডিলিট করতে, তাহলে ওরা এসব পেলো কিভাবে? আছলা বলে, ডিলিট তো করে দিয়েছিলাম, কিন্তু আমার এক কাজিনকে বাবাজির আশীর্বাদ নেওয়ার জন্য ওটা সেন্ড করেছিলাম। আকবর আফসোস করে আছলার জন্য তারা ফেসে গেছে। সুশীল আছলাকে বলে, আপনি বাহারের সাথে দেখা করেন, বাহারকে আপনাদের বসে নেন যেন সে আপনাদের দুজনের নাম না নেয়, তাহলে ধীরে ধীরে আপনারা দুইজন এই কেস থেকে সরে যাবেন আর বাইরে যাওয়ার পারমিশনও পেয়ে যাবেন। আছলা থানায় গেলে অভিনাশ তার সাথে দেখা করতে দিতে চায় না, কিন্তু কোর্টের পারমিশন থাকায় নিরুপায় হয়ে বাহারের সাথে দেখা করতে দিতে হয়। বাহার জিজ্ঞেস করে, এত দেরি করে কেন আসলে? আছলা বলে, আগেও অনেকবার চেষ্টা করেছি কিন্তু এরা পারমিশন দেয় না, আজকে অনেক কষ্টে পারমিশন পেয়েছি। বাহার জিজ্ঞেস করে, সেই রাতে হোটেলে যাওয়ার আগে আমার ড্রিঙ্কসে কি কিছু মিশিয়েছিলে? আছলা বলে, হ্যাঁ, এংজাইটি পিল ছিল, ভেবেছিলাম তুমি প্যানিক করবে না, মাইন্ড ঠান্ডা থাকবে। বাহার বলে, তাহলে আমাকে আগে থেকেই বলে দিতে, ওটার জন্যই তো আজ এসব হয়েছে। আছলা তাকে শান্ত করার জন্য বলে, আকবর স্যারের সাথে কথা হয়েছে, সে বলেছে খুব দ্রুতই তোকে এখান থেকে বের করবে। সুদর্শনকে কোর্টে আনা হয়। সুদর্শন একবার সবার দিকে তাকিয়ে দেখে। দিদি জিজ্ঞেস করে, 25 আগস্ট রাতে জেসুর খুন হওয়ার সময় আপনি কোথায় ছিলেন? আপনার কি কিছু মনে আছে? সুদর্শন চুপচাপ দাঁড়িয়ে থাকে। দিদি বলে, আপনি হোটেল সান অ্যান্ড বিচের লবিতে ছিলেন, তারপর হঠাৎই উধাও হয়ে যান। কেউ কি আপনাকে উধাও করেছিল নাকি নিজেই চলে গিয়েছিলেন? সুদর্শন তবুও চুপ করে দাঁড়িয়ে থাকে, যেন সে কিছুই জানে না। দিদি বিরক্ত হয়ে বলে, এসব কি হচ্ছে? অমর বলে, সুদর্শন কয়েকদিন আগেই রিহ্যাব সেন্টার থেকে এসেছে, ওকে একটু সময় দিলে হয়তো কথা বলবে, সে এখনো ট্রমার মধ্যে আছে। দিদি বলে, এটা কোন ধরনের কথা? সময় নষ্ট ছাড়া এগুলো আর কিছুই না। আমার প্রতিপক্ষ আসলে বাহারের থেকে ফোকাস সরিয়ে কেস অন্যদিকে নিতে চাচ্ছে। বিচারক অমরকে ওয়ার্নিং দেয় যে সাক্ষী পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত কোর্টে এভাবে উপস্থিত করতে পারবেন না, আপনাকে ওয়ার্নিং হিসেবে নোটিশ দেওয়া হচ্ছে। কোর্ট শেষ হওয়ার পর সুদর্শনকে নিয়ে যাওয়া
যাওয়ার সময় হঠাৎ আঁচলাকে দেখে সুদর্শনের মনে পড়ে আঁচলা সুদর্শনকে মেসেজ করে জানিয়েছিল যে বাহার জেসুর সাথে হোটেলে দেখা করতে যাচ্ছে। সুদর্শন রেগে জোরে বাহার বলে চিৎকার দিয়ে বাহারের দিকে তেড়ে গেলেই অমর তাকে আটকাতে চায়। তখন সুদর্শন অমরকে জোরে এক ধাক্কা মারতেই অমরের কোনোই গিয়ে টেবিলে জোরে বাড়ি খায়। পুলিশরা কোনো রকমে ধরে সুদর্শনকে সেখান থেকে নিয়ে যায়। বাহার অস্থির হয়ে সুদর্শনের কাছে যেতে চাইলে লেডি পুলিশ বাহারকে কোনো রকমে সরিয়ে নিয়ে যায়। তাহলে কি জেসু হত্যার সাথে আঁচলা কোনোভাবে জড়িত, নাকি সেই আসল খুনি? অমরের জ্ঞান ফিরতে দেখে সামনেই তার কলেজ লাইফের ক্রাশ মোহিনী বসা। অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে? মোহিনী বলে, নিউজে এসব দেখে নিজেকে আর আটকাতে পারলাম না, তাই চলে আসলাম। তবে তুমি এখনো সেই কলেজের মতোই ভালো মানুষ আছো, কারোর সাথে তেমন কথা না, শুধু লাইব্রেরিতে গিয়ে বসে থাকতে। তবে এখন তো নামকরা উকিল হয়ে গেছো। সেদিন তোমাকে কোর্টে দেখে সব মনে পড়ে গেল। তা এখন জীবন কেমন চলছে? মোহিনী ইতস্তত করে বলে, বর্তমানে গৃহিণী আর স্বামী ব্যবসা করে। তখনই অমরের কলিগরা আসলে মোহিনী চলে যেতে গেলে অমর ফোন বাড়িয়ে বলে, আমাদের পরে দেখা হবে কবে? মোহিনী তার নম্বর দিয়ে চলে গেলে অমর গোল্ডিকে জিজ্ঞেস করে, দেবার কোনো খোঁজ পাওয়া গেছে? গোল্ডি বলে, না। অমর এবার চিন্তায় পড়ে যায়, কারণ তার বিষয়ে না পুলিশের কাছে কোনো তথ্য আছে আর না উকিলের কাছে। অমর এই অবস্থায় সুদর্শনের সাথে দেখা করতে চাইলেই সোনালী বুঝিয়ে বলে যে এখন না যাওয়াই ভালো। সুদর্শনের অবস্থাও ভালো না, তাকে কড়া নজরে রাখা হয়েছে। কিন্তু অমর পাত্তাই দেয় না, কারণ এখানে শুয়ে থাকলে তো আর কাজ হবে না। তাই সিদ্ধান্ত নেয় অফিসে গিয়ে কিছু কাজ করবে। গোল্ডিকে খোঁজ দিতে বলে যে সুদর্শনকে কোন ডক্টর ট্রিটমেন্ট করাচ্ছে। সুদর্শনের ডক্টর অভিনাশকে ঝাড়ি দিয়ে বলে, আপনাকে মানা করেছিলাম, সুদর্শন এই মুহূর্তে সাক্ষী দেওয়ার মতো অবস্থায় নেই। তারপরও আপনি আমাকে মিথ্যা বলে সুদর্শনকে এখান থেকে নিয়ে যান। আমি উপর মহলে আপনার নামে কমপ্লেইন করব। অমর স্টাডিতে বসে তার ছোটবেলার কথা মনে করে। অমর আর গোল্ডি যখন মুম্বাইয়ের জুভেনাইল সেন্টারে ছিল, তখন দারুওয়ালা এক সেমিনারে তার পাঠানো বই নিয়ে কিছু প্রশ্ন করেছিল। গোল্ডি তার উত্তর দিলে সেটা সঠিক না হলেও অমর সঠিক উত্তরই দিয়েছিল। দারুওয়ালা খুশি হয়ে অমরকে ওয়াদা করেছিল সে মন দিয়ে পড়ালেখা করলে 3 বছর পর এই সেন্টার থেকে সে অমরকে বের করে নিবে। সেদিন থেকেই অমরের উকিল হওয়ার যাত্রা শুরু হয়। এসব মনে করতে করতেই সিনিয়র উকিল ডিডি অমরের চেম্বারে ফুলের তোড়া নিয়ে অমরকে দেখতে এসেই খোঁচা মেরে বলে, তোমার সাথে এটা ঠিক হয়নি। যাকে বাঁচানোর চেষ্টা করছো তার প্রেমিকই তোমার উপর হামলা করলো। যাই হোক, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। ডিডির চোখে মুখে রাগ দেখে অমর বলে, আপনিও দারুওয়ালা স্যারের ইন্টার্নি ছিলেন, তবে সে আমাকে বেশি যোগ্য মনে করেছিল বলেই এই চেম্বার আমাকে দিয়ে গেছে। তার জন্য আপনার মনে কোনো রাগ থাকলে আমাকে যা বলার এখানেই বলেন, সেটা বাইরে গিয়ে দয়া করে তামাশা বানিয়েন না। ডিডি কিছু না বলেই চলে যায়। কমিশনার ডক্টরের অভিযোগ পেয়ে অবিনাশকে ডেকে জিজ্ঞেস করে, এসব কেন করলে? উপর মহলে এখন আমি কি উত্তর দিব? তোমাকে কেন সাসপেন্ড করবো না সেটা আমাকে বলো। অবিনাশ বলে, বিচারক 3 বার ওয়ার্নিং দিয়েছিল, যে কোনো মূল্যে সুদর্শনকে উপস্থিত করতেই হবে, না করলে তদন্ত টিমের উপর অ্যাকশন নেওয়া হবে। তার উপর জেলে বন্দি বাহারের কথা চিন্তা করি। অপরাধের প্রমাণ না হওয়া সত্ত্বেও তাকে জেল খাটতে হচ্ছে, কারণ সুদর্শনকে পাওয়া যাচ্ছে না। তার উপর আমি সুদর্শনকে না পেলে আপনি আমাকে ছোট কোনো এলাকায় পৌঁছিয়ে দিতেন, এমন ভয় দেখিয়েছেন। অবিনাশের কথায় সিনিয়রের আর কিছুই বলার থাকে না। এদিকে অমরের এক সোর্স আসলাম কল দিয়ে জানায় সে তার এক নার্সকে আকবরের দুবাইয়ের বাসায় সেট করেছে। হিডেন ক্যামেরা দিয়ে আকবরের বাসার সবকিছু সে রেকর্ড করে। আকবরের অসুস্থ মায়ের সাথে এক মহিলা আর 8 থেকে 9 বছরের একটা মেয়েও আছে। কল কাটতেই সামনে মোহিনী চলে আসে। অমর জিজ্ঞেস করে, এখানে কি করছো? মোহিনী তালাকের কাগজ দেখিয়ে বলে, আজই এটা পেয়েছি। সবাই ভাবতো আমি অনেক বড় লয়ার হব, কিন্তু বিয়ের পর সব বদলে যায়। পরিবার আর সংসারের জন্য অনেক কিছু করেছি, কিন্তু নিজের জন্য কিছুই করতে পারিনি। যখন এই কাজের কথা বলতাম আমাকে শুনতে হতো তুমি অনেক সুন্দরী। যদি কোনো ক্রিমিনাল অ্যাটাক করে দেয় তখন কি হবে? আমার শাশুড়ি বলতো আমার হাতে রান্না না খেলে নাকি আমার স্বামী অসুস্থ হয়ে পড়বে, তার সুস্থতা আমার উপর নির্ভর করে। এই মুহূর্তে অমরের কি বলা উচিত সে বুঝে উঠতে পারে না। মোহিনী জিজ্ঞেস করে, অমর এখনো সিঙ্গেল কেন? অমর বলে, অনেকেই এসেছিল, কিন্তু কাউকে দেখে মনে হয়নি যে তার সাথে সারা জীবন কাটানো যায়। আবার এমনও হতে পারে আমি কমিটমেন্টে যেতে ভয় পাই। ডক্টর তারা হাসপাতালে তখন সুদর্শনের সাথে বন্ধুত্ব করার জন্য কলকাতার বাঙালি খাবার নিয়ে আসে। সুদর্শন খাবার নিতে গিয়েও না নিলে তারা বলে, রবীন্দ্র সদনের বাদল সর্দারের নাটক আমি অনেক পছন্দ করতাম বলে একটা গান গুনগুন করলে সুদর্শন চুপ করে থাকে। তারা খাবারের প্লেট নিয়ে চলে যেতে গেলেই সুদর্শন নিজেই এবার সন্দেশ খেতে চায়। বেশ তৃপ্তি করে তারার হাতে সন্দেশ খেয়ে সুদর্শন তার মা আর বোন টুম্পার কথা মনে করে। তারা কথা দেয় যে সে দ্রুতই তাদের সাথে সুদর্শনকে দেখা করাবে। গোল্ডি ডক্টর মুদাসারের বাসায় মুদাসারের মেয়ে আফরিনের সাথে কথা বলতে আসে। গোল্ডি যে অমরের অ্যাসিস্ট্যান্ট সেটা জানতে পেরে মুদাসার কোনো কথা বলতেই মানা করে দেয়। লিগাল অনুমতি ছাড়া আফরিনের সাথে দেখা করা সম্ভব না, তাই গোল্ডিও আর কিছু না বলেই চলে যায়। এদিকে ডক্টর তারা সুদর্শনের মা এবং বোনকে
হাসপাতালে নিয়ে আসলে সুদর্শন অনেক বেশি খুশি হয়ে তারাকে ধন্যবাদ দেয়। তারা জানায় এসব অ্যাডভোকেট অমর বিশ্বাস করেছে, ধন্যবাদটা তাকেই দিও। আফরিনের বাসার বাইরে গোল্ডি অপেক্ষা করতে করতে লক্ষ্য করে আফরিনকে নিয়ে তার বাবা মা কোথায় যেন বের হয়ে যাচ্ছে। আফরিন বেশ অসুস্থ। অমরকে কল দিয়ে সব জানাতেই অমর তাদের পিছু করতে বলে। হাসপাতালে পৌঁছাতেই গোল্ডি ছবি তুলে অমরকে পাঠিয়ে দেয়। অমর সেই ছবি দেখার পর অবিনাশকে কল দিয়ে বলে, তোকে একটা ছবি পাঠাচ্ছি, ফাতেমা আনসারি আর তার মেয়ে আফরিন। এরা সেই রিহাবে যায় যেখানে মহেশ ছিল। খোঁজ নিয়ে দেখ মহেশ এদের দুইজনকে চেনে কিনা। অমর সুদর্শনের সাথে দেখা করতে আসলে মা আর বোনের সাথে দেখা করানোর জন্য সুদর্শনের মা আর সুদর্শন দুইজনেই তাকে ধন্যবাদ জানায়। অমর জিজ্ঞেস করে, সেদিন রাতে কে তোমাকে জানিয়েছিল যে বাহার হোটেল সান অ্যান্ড বিচে জেসুর সাথে দেখা করতে যাচ্ছে? অমর আসলার ছবি দেখাতেই সুদর্শনের মনে পড়ে যায় আসলাই তাকে মেসেজ দিয়ে জানিয়েছিল রুম নম্বর 111-তে জেসু আর বাহার আছে। অমর জিজ্ঞেস করে, আসলে সেদিন কি হয়েছিল আর তুমি আচমকা গায়েব হয়ে গেলে কিভাবে? সুদর্শন কিছুই মনে করতে পারে না। অমর কেসের সাথে জড়িত আরো কয়েকজনের ছবি দেখায়, কিন্তু সুদর্শন কাউকেই চিনতে পারে না। হঠাৎ ফাতেমা ছবি দেখতেই তার মনে পড়ে হোটেল রুমে নক করার সময় সে ফাতেমাকেই বোরখা পরা দেখেছিল, কিন্তু স্টাফরা তাকে ধরে নিয়ে যাওয়ায় তার সাথে আর কথাই হয়নি। গোল্ডিকে তার এক খবরে কল দিয়ে কিছু বলতেই সে অমরকে জানায়, মনে আছে সিসিটিভিতে একটা গাড়ি দেখেছিলাম, ওই গাড়ি আসলে মুদাসসার আনসারির মানে আফরিনের বাবার। অমর বলে, তুই গিয়ে কথা বল আর আমি এসব অবিনাশকে জানাচ্ছি। ফাতেমার বাসায় গিয়ে জানতে পারে ফাতেমাও এই শহরে হিরোইন হওয়ার জন্য এসেছিল, কিন্তু ব্যর্থ হওয়ায় নিজেকে শেষ করতে গেলে মুদাসসার ফাতেমাকে বাঁচায়। এরপর দুইজন একে অপরকে ভালোবেসে ফেলে আর তারপর বিয়ে। অমর এই কাহিনী জেনে গভীর চিন্তা করতে থাকে। মিতালি জানায়, অবাক করা বিষয় হলো মুদাসসার আর ফাতেমার বিয়ে হয় 2005 সালে জানুয়ারিতে, কিন্তু আফরিনের জন্ম হয় মার্চে। তার মানে হয়তো ফাতেমার সাথেও সেসবই হয়েছিল যেটা আফরিনের সাথে হয়েছে। এক কনস্টেবলের কাছ থেকে বাহারের আপডেট নিয়ে অবিনাশ অমরকে জানায়, বাহার 2 দিন ধরে কিছু খাচ্ছে না, আজকে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। অমর এবার বাহারের সাথে কথা বলতে আসলে বাহার ভয়ে কাচুমুচু হয়ে বসে থাকে। অমর বলে, ভালোই করেছো, এভাবে থাকলে সর্বোচ্চ 2 থেকে 3 দিন, তারপর বাহার চক্রবর্তীর গল্প শেষ হয়ে যাবে। কিন্তু তুমি আসলে এসব কার জন্য করছো? সুদর্শনের জন্য, যে কলকাতা থেকে মুম্বাই এসেছে বাহারের জন্য। কিন্তু বাহার হিরোইন হওয়ার লোভে জেসুর সাথে হোটেলে গিয়েছিল, সবাই তো এটাই জানবে। সুদর্শন না জানি কত অত্যাচার সহ্য করেছে, তবুও সে এখনো তোমার জন্য লড়াই করে যাচ্ছে। তোমার মা গত 1.5 মাস ধরে বাড়ি ছেড়ে এখানের এক আশ্রমে পড়ে আছে, সবার অপমান সহ্য করছে, কারণ তার বিশ্বাস তার মেয়ে নির্দোষ। যদি তুমি তাদের জন্য কিছু করতে চাইতে তাহলে লড়াই করতে, কিন্তু তুমি তো হাল ছেড়ে দিয়েছো, তুমি আসলে একটা স্বার্থপর। বলেই বের হতে গেলে বাহার খাওয়া শুরু করে। ফাইনালি বাহার লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। গোল্ডি জানায়, হায়দ্রাবাদের সবার মুখে মুখে জেসুর বদনাম চলছে, সে 1 নম্বরের বাজে লোক। তার বাবা নিজেকে গুলি করে মেরেছিল কারণ তার মা অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছিল। জেসু দাদার সাইন নকল করে পারিবারিক বাসা বিক্রি করে দিয়েছিল, সেই শোকে তার দাদা হার্ট অ্যাটাক করে। সংক্ষেপে বলে, জেসু টাকার জন্য সবাইকে সমানভাবে ব্যবহার করে, সেই জন্য তাকে অনেকেই মারতে চায়। আকবর থানায় গিয়ে অবিনাশকে বলে তার দুবাই যাওয়াটা অনেক জরুরি, আজ গোল্ডেন ভিসার ইন্টারভিউ আছে, সেটা না হলে আকবরের পরিবার বিপদে পড়তে পারে। সেও চায় খুনি ধরা পড়ুক, সেই জন্যই তো এক কলে সে চলে এসেছে। অবিনাশ স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় তার পক্ষে এখন কিছু করা সম্ভব না। তখনই অমর কল দিলে অবিনাশ বলে জেসুর কল রেকর্ড লিস্ট পাওয়া গেছে, তবে তেমন কোনো ক্লু পাওয়া যায়নি। অমর হতাশ হয়ে বলে, এমন কি কিছু নেই যেটা আমরা জানি না? তাওরে হঠাৎ বলে, জেসু যখন প্রথম এই শহরে এসেছিল তখন মালভি চাচার ওখানেই পেইন গেস্ট হিসাবে থাকতো, সেখান থেকে চলে যাওয়ার পরও প্রতি বছর ঈদের সময় চাচার সাথে দেখা করত। গোল্ডি আর সোনালি এবার মুসলমান সেজে চাচার বাসায় আসে। চাচা কিছু বলার আগেই 2 বান্ডিল টাকা ধরিয়ে দিলে চাচা গোল্ডিদেরকে ভেতরে নিয়ে বসায়। গোল্ডি আক্ষেপ করে বলে, জেসু ভাই সবসময় আপনার কথা বলতো, 21 বছর আগে যখন সে স্ট্রাগল করছিল আপনি তাকে সাহায্য করেন। চাচা বলে, আমি আর কি করেছি, জেসু অনেক ভালো ছিল, যখন ওর কাছে অঢেল টাকা আসে সে সবার আগে আমার কাছে আসতো, পুরো বছরের টাকা দিয়ে যেত। চাচা অনুমতি দিলেই গোল্ডি ভেতরে চলে যায় আর সোনালি চাচাকে কথায় ব্যস্ত রাখে। কিছু ফাইল আর ক্যাসেট দিয়ে গোল্ডিরা সেখান থেকে বেরিয়ে পড়ে। অমরকে একটা ক্যাসেট দিলে তার থেকে ফাইলগুলো পেন ড্রাইভ বেরিয়ে অমর ওপেন করতে দেখে সেখানে অসংখ্য মেয়েদের ছবি, কিছু নম্বরও আছে। গোল্ডি চেক করতেই সেখান থেকে পুনাপ্পা নামের একজনের নম্বর পায়। অমর বলে, চেক করে দেখো এটা মালভি আর পুনাপ্পা কিনা, যদি সেই হয় তাহলে সুরিয়ার সাথে কথা বলতে হবে। অমর মুদাসসারের বাসায় গেলে মুদাসসার রেগে বলে, আপনার অ্যাসিস্ট্যান্টরা আগে এসে অনেক জিজ্ঞাসাবাদ করেছে, এখন আপনি এসে জ্বালাতন করছেন কেন? অমর বলে, একটা কেসে আমি বাহারকে ডিফেন্ড করছি, তাই আমার কাজ তথ্য সংগ্রহ করা, আপনি শুধু একটা কথার উত্তর দেন। 25 আগস্ট আপনি হোটেল সান
প্ল্যান অ্যান্ড বিজে ছিলেন কিনা। মুদাস্সার ঘাবড়ে বলে না। অমর জিজ্ঞেস করে তাহলে আপনার গাড়ি সেখানে কি করছিল? ওই গাড়ি থেকে বোরখা পরা একটা মহিলা বের হয়ে ফার্স্ট ফ্লোরে মানে ক্রাইম স্পটের ওই ফ্লোরে যায়। 20 মিনিট পর ওই বোরখা পরা ব্যক্তি আপনার গাড়িতে করে আবার চলে যায়। মুদাস্সার আমতা আমতা করে বলে আমি এসব জানি না। অমর বলে ঠিক আছে, আফরিন অনেক ভালো মেয়ে, ওর সাথে যা হয়েছে সেটা অন্যায়। 2 বছর আগেই শুনেছি এক বিউটি কন্টেস্টে অংশে নিয়েছিল যেটা জেসু অর্গানাইজ করেছিল। ওই অনুষ্ঠানে আফরিন জিতেও গিয়েছিল। সে সময় আফরিন মুভির জন্য কন্ট্রাক্টও সাইন করে, কিন্তু মুভি আর কমপ্লিট হয়নি কারণ জেসু আফরিনের সুযোগ নিতে চেয়েছিল। আফরিন মানা করে দিলে জেসু হুমকি দিতে শুরু করে। ভয়ে ফাতেমার হার্টবিট বাড়তে থাকে। অমর বলে আফরিন ভয়ে জেসুর অফার মেনে নেয়। ধীরে ধীরে জেসু তাকে নেশাগ্রস্ত করে তোলে। একদিন ড্রাগের ওভারডোজ হয়ে গেলে আফরিন হাসপাতালে পৌঁছে যায়। সেই অবস্থায় দেখে তার বাবা সেটাই করে যেটা যে কোনো বাবাই করত। একটা ক্রাইমের মোটিভ অনেক গুরুত্বপূর্ণ জিনিস। জেসুর শরীরে যে ড্রাগস পাওয়া যায় সেটা একজন কোয়ালিফাইড মেডিসিন স্পেশালিস্ট দিতে পারে। আপনি তো একজন ডক্টর, তাই না? মুদাস্সার বিরক্ত হয়ে বলে মুম্বাইতে আমি একাই ডক্টর না যে ওই ওষুধ সম্পর্কে জানে, আর আমরা সবাই জানি জেসুকে গুলি করা হয়েছিল। তাহলে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? অমর বলে আমি শুধু আপনাকে একটাই প্রশ্ন করব, আফরিন কি আপনার মেয়ে? ফাতেমার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে শুরু করে। অমর আর কিছু না বলেই বের হয়ে যায়। মুদাস্সার আর ফাতেমার চেহারায় স্পষ্ট ভয় ফুটে ওঠে। শুনানির দিন ডিডি বিচারককে অনুরোধ করে যেহেতু এতদিন হয়ে গেছে সুদর্শন আর বাহার ছাড়া অন্য কোনো প্রাইম সাসপেক্ট পাওয়া যায়নি, তাই এই কেস আর বেশি না টেনে ক্লোজ করে দিলেই ভালো হয়। অমর বলে আমার প্রতিপক্ষ খুব দ্রুতই সিদ্ধান্ত নিতে চাচ্ছে, কিন্তু মাঝে মাঝে যা দেখা যায় সেটা বাস্তবে হয় না। আজ আমি সেটাই প্রমাণ করব। গত শুনানিতে যা হয়েছিল তার জন্য আমি দুঃখিত। আমরা ভেবেছিলাম সুদর্শন প্রাইম সাসপেক্ট ছিল যে খুন করে পালিয়েছে, কিন্তু সত্য হলো সুদর্শন আসলে পলাতক ছিলই না। তাকে এক রিহাব সেন্টারে রেখে ক্রমাগত ড্রাগস দিয়ে নেশায় মত্ত রাখা হতো। কে রেখেছিল তাকে ওখানে আর কে ড্রাগস দিত, এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজ আমি এমন কিছু দেখাবো যা এই কেসে নতুন মোড় দিবে। সুদর্শন রিহাব সেন্টারে ছিল, কিন্তু তাকে ড্রাগস কে দিচ্ছিল সেটা বলতে না বলতেই কনস্টেবল এসে অবিনাশের কানে কিছু একটা জানায়। অবিনাশ অমরকে থামিয়ে কথাটা বিচারককে বলতেই বিচারক কেসের শুনানি সেখানেই শেষ করে দেয়। কারণ কিছুক্ষণ আগে একজন জেসু মমিনের খুনি হিসাবে মালহার থানায় সারেন্ডার করেছে। পুলিশকে আদেশ দেওয়া হয় পরবর্তী শুনানিতে কোর্টে সেই খুনিকে হাজির করতে হবে। বাহার আর তার মা সবাই বেশ খুশি। গোল্ডি অমরকে বাহাবা দেয় যে তোর প্ল্যান কাজ করেছে। ফাইনালি মুদাস্সার সারেন্ডার করেই দিল। অবিনাশ জানায় মুদাস্সার না, সারেন্ডার করেছে ফাতেমা আনসারি। অমর আর ডিডি সবাই হতবাক হয়ে যায়। গল্পে এটা আবার কোন নতুন টুইস্ট? সব চ্যানেলে একটাই ব্রেকিং নিউজ, ফাতেমা আনসারি মেয়ের হয়ে বদলা নেওয়ার জন্য জেসু মমিনকে হত্যা করেছে। এটা কি আসলেই ঠিক নাকি অন্যায়? খবর পাওয়া মাত্রই মুদাস্সার থানায় দৌড়ে আসে। ফাতেমাকে রেগে জিজ্ঞেস করে আমাকে না জানিয়ে কেন এমন করলে? ফাতেমা কান্না করতে করতে বলে আমি বললেই কি তুমি রাজি হয়ে যেতে? আমি ভেতরে ভেতরে মরে যাচ্ছিলাম, তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। এসব যা হচ্ছে সব আমার অতীতের জন্যই হচ্ছে। আমার জন্য তোমাকে বিপদে ফেলতে পারবো না। আফরিনকে নিয়ে আমার চিন্তা নেই, আমার বিশ্বাস তুমি ওর যত্ন ভালো করেই করবে। ক্যাফেটেরিয়াতে বসে গোল্ডি বলে এতদিন শুনেছি ভালোবাসায় মানুষ কি কি করে, কিন্তু আজ দেখেও নিলাম। যাই হোক, সুদর্শন আর বাহার তো ছাড়া পাবে। আমরা যদি ফাতেমাকেও নির্দোষ প্রমাণ করতে চাই তাহলে ডিডি স্যার না জানি কি করে বসে। তবে সোনালী আর অমর একটুও খুশি না। অমর বলে এটা ঠিক হচ্ছে না। এক নির্দোষকে বাঁচাতে গিয়ে অন্য নির্দোষকে ফাঁসিতে ঝুলাতে পারবো না, আমি এভাবে কাজ করি না। সোনালী বলে আপনি চেষ্টা করলে কালকে ফাতেমাকে বাঁচাতে পারেন, তারপর মুদাস্সারকে দেখা যাবে। অমর জিজ্ঞেস করে তোমাদের কি মনে হয় জেসুর মার্ডার কি মুদাস্সার করেছে? একদমই না। তাহলে জেসুকে আসলে কে খুন করেছে? টিভিতে আফরিন ফাতেমার নিউজ দেখে হতবাক হয়ে যায়। সত্যি কি তার মা এমনটা করেছে? মুদাস্সার মেয়েকে বুঝিয়ে বলে তোমার মা এমন করতেই পারে না, এটা বাহারের কাজ, ও একটা বাজে মেয়ে। বাহারকে বাজে মেয়ে বলায় আফরিন রেগে গেলে মুদাস্সার বলে তুমি জানো না এই ধরনের মেয়েরা টাকার জন্য স্বার্থের জন্য সব করতে পারে। আফরিন বলে না, তুমি প্রথম থেকেই আমার সাথে ছিলে আর এখনো আছো, কিন্তু বাহারের সাথে কেউ ছিল না। হ্যাঁ, বাহার ওই রুমে জেসুর সাথে ছিল, কিন্তু তাই বলে তুমি কাউকে না জেনে বিচার করতে পারো না। আমি বাহারের সাথে দেখা করেছিলাম, ও যদি সত্যি এটা করে থাকে তাহলে ঠিকই করেছে। ওর জায়গায় আমি থাকলে এমনই করতাম। ফাতেমাকে কোর্টে আনা হলে ডিডি জিজ্ঞেস করে ক্রাইম সিনে আপনার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি কেন? ফাতেমা জানায় সে গ্লোভস পরেছিল। ডিডি জিজ্ঞেস করে তাহলে হোটেলে মারলেন কেন? আর সে কোন হোটেলের কত নম্বর রুমে আছে এসব জানলেন কিভাবে? ফাতেমা রেগে বলে ও সবসময় লোকজনদের ঘিরে থাকতো। যখন জানতে পারি হোটেলে এক মেয়ের সাথে আছে, বোরখা পরে সেখানে ওই রুমে গিয়ে গুলি করে পালিয়ে যায়। তবে কে তথ্য দিয়েছিল সেটা বলতে পারবো না। ফাতেমা রেগে বলে আমি যেহেতু স্বীকার করে নিয়েছি যে খুনটা আমি করেছি, তাহলে এত প্রশ্ন কেন? ডিডি বলে এই কেস 3 মাস ধরে চলছে, তাহলে আপনি এত দিন চুপ করেছিলেন
কেন, আর হঠাৎ কেনই বা সারেন্ডার করলেন? ফাতেমা বলে, আমি অনেক দিন ধরেই কেসটা ফলো করছিলাম, যখন দেখি আমার জন্য কোনো নির্দোষ মেয়ে শাস্তি পাচ্ছে আমার ভালো লাগেনি, তাই ব্যাস। ডিডি বলে, এত যদি চিন্তা হচ্ছিল তাহলে সেদিন কেন হোটেল রুমে বাহারকে একা রেখে গেলে? ফাতেমা বলে, তখন এত কিছু মাথায় ছিল না, আমার মেয়ের বদলা নিতে চেয়েছিলাম। আমার মেয়ে ওই কন্টেস্ট জিতলে জেসু তাকে মুভি করার অফার করে। একদিন গ্রিন রুমে আফরিন ডায়লগ প্র্যাকটিস করছিল, তখন জেসু সেখানে গিয়ে সাহায্য করার বাহানায় আফরিনের মুখের উপরে সিগারেটের ধোঁয়া ছাড়তে থাকায় সে অস্বস্তি বোধ করে। জেসু আফরিন থেকে স্ক্রিপ্ট নিয়ে বলে, এসব বাদ দাও, মনে করো তোমার বয়ফ্রেন্ড তোমার সামনে আছে। আফরিন ইতস্তত করলে জেসু তাকে সিগারেট দিয়ে বলে, এটা নিলেই সব ঠিক হয়ে যাবে। কথার জালে আফরিনকে রুমে নিয়ে গিয়ে ড্রিঙ্কসও করায়। এরপরই তার সাথে জোর জবরদস্তি করতে গেলে আফরিন মানা করে, কিন্তু জেসু পাত্তা না দিয়ে আফরিনের সাথে অন্যায় করে। ডিডি বলে, আপনি তো আফরিনকে সেখানেই নিয়ে গিয়েছিলেন যেখানে সুদর্শনের ট্রিটমেন্ট চলছিল, সেখানে কি আপনি সুদর্শনকে দেখেননি? তার জন্য আপনার খারাপ লাগেনি? ফাতেমা চুপ করে থাকলে ডিডি রেগে বলে, দেখেন এটাই শেষ সুযোগ, কেউ কি আপনাকে এসব বলার জন্য চাপ দিচ্ছে? সত্যিটা বলে দিন, একবার শাস্তি হয়ে গেলে আপনাকে আর বাঁচাতে পারবো না। ফাতেমা বলে, না, কেউ জোর করেনি। অমর বলে, এটা কোর্ট, এখানে কিছু নিয়ম আছে, আপনি একদিন এসে হুট করে বলবেন আপনি খুন করেছেন আর সবাই মেনে নিবে, তা হবে না, এখানে প্রমাণ লাগে। আপনি আসলে কাকে বাঁচাতে চাচ্ছেন? ফাতেমা ঘাবড়ে বলে, কাউকে না। অমর জিজ্ঞেস করে, তার মানে হোটেলে আপনি বোরখা পরে গিয়েছিলেন তাই তো? গাড়ি কে চালাচ্ছিল? ফাতেমা বলে, আমি গাড়ি চালাচ্ছিলাম। অমর ড্রাইভিং লাইসেন্স চাইলে ফাতেমা বলে, সেটা তো বাসায় আছে। অমর এবার বিচারকের কাছে লাইভ টেস্টিং এর অনুমতি নিলে আদালতের কার্যক্রম বন্ধ করে ফাতেমাকে ড্রাইভিং টেস্টের জন্য কোর্টের বাইরে নিয়ে আসা হয়। গাড়ি চালানো তো দূরের কথা, ফাতেমা চাবি বের করতে পারে না। অনেক চেষ্টার পর চাবি বের হলে স্টার্ট দেওয়ার সাথে সাথেই উইপার অন হয়ে যায়। সে এক্সিলেটর না চেপে ব্রেকে চাপ দেয়, আর এতেই প্রমাণ হয়ে যায় ফাতেমা আসলে মিথ্যা বলছিল। আবারও কোর্ট রুমে এসে বিচারককে জানায়, আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি গাড়ি চালানোর ব্যক্তি খুব সুন্দরভাবে গাড়ি পার্ক করে এবং পরে বেরো হয়ে যায়, কিন্তু ফাতেমা গাড়ি চালাতে পারেই না। বিচারক ফাতেমাকে জিজ্ঞেস করে, সে মিথ্যা কেন বলছে? ফাতেমা চুপ করে কান্না করতে থাকে। অমর জানায়, হোটেলে বোরখা পরে ফাতেমা নয় বরং মুদাস্সার গিয়েছিল। ফাতেমা কাকুতি মিনতি করে বলে, সে কিছুই করেনি, দয়া করে ওকে শাস্তি দিবেন না। মুদাস্সার ফাতেমাকে সান্ত্বনা দিতে গেলে পুলিশ তাকে আটকায়। খবরে বলা হয় এটা যেন কোনো মার্ডার কেস নয় বরং একটা রিয়েলিটি শো। আকবর ডিডিকে বলে, মুদাস্সার যেহেতু আসামি হয়ে গেছে তাহলে আমার দুবাই যাওয়ার ব্যবস্থাটা করে দিন। ডিডি বলে, মুদাস্সার আসামি নয়, মানুষ যাই বলুক না কেন আপনি চিন্তা করবেন না, পরবর্তী শুনানিতে আমি সব প্রমাণ করে দিব। পরবর্তী শুনানির দিন ডিডি মুদাস্সারকে জিজ্ঞেস করে, জেসুকে মারার চিন্তা কবে এবং কেন আসে? মুদাস্সার বলে, আফরিনের এই অবস্থা জেসুর জন্যই হয়েছে। সেটা জানার পর জেসুকে মেরে ফেলতে মন চায়, তাই ওকে অনেক কল দিয়ে দেখা করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই সুযোগ হচ্ছিল না। একদিন ওকে এক শপিং মল থেকে বের হতে দেখি, তার পিছু করতে করতে হোটেল সান অ্যান্ড বিচে গিয়ে পৌঁছাই। তার রুমে ঢুকতেই মাতাল অবস্থায় আমার সাথে হাতাহাতি শুরু হলে আমার মাথা গরম হয়ে যায়। জেসু আমাকে নিয়ে টিটকারি করছিল, ওই শয়তান শুধু আফরিন নয় বরং আরো অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। রেগে ওকে ওই ড্রাগ ইনজেক্ট করি। ডিডি বলে, কিন্তু জেসুর মৃত্যু তো গুলি করার জন্য হয়। মুদাস্সার বলে, হ্যাঁ, প্রথমে ইনজেক্ট করি তারপর গুলি করেছিলাম। ডিডি জিজ্ঞেস করে, আগে যদি মারাই যায় তাহলে গুলি করার কি দরকার ছিল? মুদাস্সার বলে, ওই নরপশু সত্যিই মরেছে কিনা শিওর হওয়ার জন্যই গুলি করেছি। ডিডি জিজ্ঞেস করে, তার বন্ধু কোথা থেকে পেয়েছেন? মুদাস্সার এবার আমতা আমতা করা শুরু করলে ডিডি জিজ্ঞেস করে, আপনি বাহারকে সেখান থেকে বের করেননি কেন? মুদাস্সার বলে, ভেবেছিলাম বাহার নিজের ইচ্ছায় গেছে, ওর সাথে যাই হোক না কেন তাতে আমার কি, কিন্তু আমি ভুল ছিলাম। পরে আফরিন আমাকে বুঝিয়েছে কাউকে বিচার করার জন্য আমি কেউ না। ডিডি বলে, ঠিক আছে মেনে নিলাম, 1:10 হোটেলে যান, 1:45 সেখান থেকে বের হয়ে যান, কিন্তু পোস্টমর্টম অনুযায়ী জেসুর মৃত্যু 2:30 থেকে 3টার মধ্যে গুলি করার জন্য হয়েছে। মুদাস্সারের কথা মতো সে হোটেলে গিয়েছিল, হাতাহাতিও হয়, কিন্তু ইনজেক্ট করার পর মুদাস্সার গুলি চালায়নি, গুলিটা বাহারি করেছিল। সকল প্রমাণ বাহারির দিকেই আঙ্গুল তুলছে। প্রথম থেকেই আমি বলে যাচ্ছি বাহারি খুনি, কিন্তু ডিফেন্স লয়ার বারবার নানা অজুহাতে কেসকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় এবার সবকিছু শেষ করে একটা সিদ্ধান্তে পৌঁছানো উচিত, কিন্তু প্রশ্ন এখনো একই, যে আসল খুনি কে? গোলটিকে তার এক খবরই জানায় জেসু আকবরকে মারার কন্ট্রাক্ট পুনাপ্পাকে দিয়েছিল, আর দেবা পুনাপ্পারই লোক। দেবা আকবরকে না মেরে জেসুকে মেরে ফেলে। এসব শুনে অমর বলে, জেসু কোনো ছোট কাজের জন্য নিশ্চয়ই পুনাপ্পাকে কল দিবে না। যদি খবরই ঠিক বলে থাকে তাহলে কেসটা এখন অন্যদিকে ঘুরে যাবে। তাহলে কি সত্যি দেবা রুম সার্ভিস সেজে বাহারের অজান্তেই জেসুকে মেরে ফেলেছিল? তাহলে কি এই দেবাই আসল খুনি? অমর গভীর চিন্তায় মগ্ন, কারণ সে এই কেসে তার সবটুকু এনার্জি আর সম্মান দিয়ে দিয়েছে। সে আসলে বাহারের জন্য লড়াই করছে না, তার উদ্দেশ্য বাহারের অন্যায়কারীকে শাস্তি দেওয়া, যেন আর কোনো বাহারকে এভাবে কষ্ট পেতে না হয়। তখনই অমরের ফোনে একটা মেসেজ আসতেই সে অনেক খুশি হয়ে যায়। অভিনাশ আকবরকে থানায় ডেকে জানায় এক লোক আকবরের বিপক্ষে সরকারি সাক্ষী হয়ে গেছে। আকবর হতবাক
হয়ে ভাবে সে কে হতে পারে। অভিনাশ বলে নাম তো জানাতে পারবো না, কিন্তু জেসু মার্ডার কেসের সাথে সে জড়িত। আকবর হেসে জিজ্ঞেস করে, আপনি কি সিরিয়াস নাকি মজা করছেন? আমি কিভাবে জেসুর খুনের সাথে জড়িত হতে পারি? আপনি কল দিয়েছেন তাই আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি। যদি তাই হয় তাহলে উকিলের সাথে কথা বলতে হবে। অভিনাশ বলে সেটা আপনার ইচ্ছা, তবে রায়ের দিন আপনাকে কোর্টে ডাকা হবে। কিছুক্ষণ পর অভিনাশ অমরকে কল দিয়ে জানায় ফরেন্সিক হিপনোসিসের ব্যবস্থা করে দিয়েছে, তবে এটা কিন্তু অবৈধ, তো লাইসেন্সও যেতে পারে আর সাথে আমার চাকরিও। বাহারকে হিপনোসিস করিয়ে জিজ্ঞেস করা হয় সেদিন রাতে আসলে কি হয়েছিল। বাহার বলে সে জেসুর সাথে রুম নম্বর 111-তে যায়। না জানে কি হয়েছিল, হঠাৎ আমার মাথা ঘোরাতে শুরু করে। রুমে ঢুকতেই জেসু জোর করে ড্রিঙ্কস করায় আর আমি হঠাৎ অজ্ঞান হয়ে যাই। তবে রুমে কেউ তো এসেছিল, তাকে আমি দেখতে পাইনি, কিন্তু সে চিৎকার করে বলছিল তুই নোংরা নর্দমার কিট। এরপর জোরে দরজা লাগিয়ে দেয়। আমি অনেক ওঠার চেষ্টা করি, কিন্তু মাথা প্রচন্ড ভার হয়েছিল। কি সব জানি বলছিল, বাজে লোক, তোর স্বভাব কখনো বদলাবে না। লোকটা হয়তো কালো মাস্ক পরা ছিল। পাশে বসে অমর সব শুনছে। তাহলে অভিনাশকে জিজ্ঞেস করে হিপনোসিস তো কোর্টে প্রমাণ হিসেবে দেওয়া যায় না, তাহলে অমর স্যার কেন করাচ্ছে? অভিনাশ বলে এটা কোর্টের জন্য নয়, বরং সত্য জানার জন্য করছে। বাহারের পর সুদর্শনকে হিপনোসিস করা হয়। জেসুর নাম নিতেই সুদর্শন রেগে বলে ওই শয়তানটাই বাহারকে ব্ল্যাকমেইল করেছিল, তাই আমি অনেক রেগেছিলাম। আমাদের মধ্যে হাতাহাতি হলে আকবর স্যার এসে আমাদেরকে থামায়, কিন্তু তার থেকে কড়া পারফিউমের স্মেল আসছিল। সেই রাতে রুম নম্বর 111-তে গিয়ে বেল বাজাতেই কেউ একজন পেছন থেকে এসে আমাকে অজ্ঞান করে দেয়, কিন্তু তার কাছ থেকেই একই রকমের পারফিউমের স্মেল পাচ্ছিলাম বলেই অস্থির হয়ে পড়লে ডক্টর প্রসেসটা সেখানেই থামিয়ে দেয়। অমর পুনাপ্পাকে থানায় কথা বলার জন্য ডাকলে পুনাপ্পা রেগে বলে আমাকে 3 ঘন্টা ধরে বসিয়ে রেখেছ। আমি এসব পুলিশকে আমার জুতার নিচে রাখি, একবার বের হতে পারলে তোর পুরো পরিবার শেষ করে দিব। অমর বলে আমার কোনো পরিবার নেই, তাই এসব হুমকি আমাকে দিয়ে লাভ নেই। আমাদের সাহায্য না করলে এমন এমন কেস করব যে সারা জীবন বের হতে পারবি না, তাই বল দেবা কোথায়? জানি না সে আসলে কার পেয়াদা, আর তুই আসলে কাকে বাঁচাচ্ছিস আর কেনই বা বাঁচাচ্ছিস। তোর কাছে 2টা অপশন আছে, সত্যি বলে অল্প সময়ের জন্য শাস্তি নিয়ে সুন্দর জীবন কাটা, না হলে সারা জীবন জেলেই পচে মরবি। আমি উকিল, তাই তোর জামিন কখনো হতেও দিব না। পুনাপ্পা এবার বেশ ভয় পেয়ে স্বীকারোক্তি দিতে রাজি হয়ে যায়। অমর কল্পনায় তার মেন্টর দারোয়ালার সাথে কথা বলে। অমর বেশ ভয়ে আছে, যদি তার জন্য কোনো নিরপরাধ শাস্তি পেয়ে যায় সে সেটা মানতে পারবে না। দারোয়ালা বলে তুমি ছোটবেলায় একটা প্রশ্ন করেছিলে, তোমার সম্পর্কে না জেনে শুধু চেহারা দেখেই কিভাবে বুঝলাম তোমার বাবাকে মারার পরও দোষ তোমার না? আসলে আমার জন্য খুনি 3 ধরনের হয়। প্রথমটা হলো যে কোনো নির্দোষকে প্রথম এবং শেষবার খুন করে, এরপর সারা জীবন অনুতাপে ভোগে। দ্বিতীয়, যার পেশাই হলো হত্যা করা, তাদের কোনো অনুশোচনা বা আফসোস হয় না। আর তৃতীয় হলো তারা যারা নিজেকে রক্ষা করতে আর কোনো উপায় না পেয়ে সামনের জনকে মেরে ফেলে, না হলে সামনের জনই তাকে মেরে ফেলতো। এরপরই সে তার মনে একটা স্বস্তি পায়। কল্পনা থেকে বের হয়ে অমর কেসের সাথে জড়িত সবার স্টেটমেন্ট মনে করে। কেউ নিজের দোষ স্বীকার করে নিয়েছে, তো কেউ একে অপরকেই দোষ দিচ্ছে। সর্বশেষ মনে পড়ে যায় সুদর্শনের কথা, সেই পারফিউমের সুবাস যেটা আকবরের কাছ থেকেই আসে। অমর তার টিমকে সমুদ্রের পাড়ে ডেকে বলে আমাদের যতটুকু দরকার ছিল করেছি, আর কি বা করতে পারি। গোলজি বলে স্ট্রং স্টেটমেন্ট আছে, সেটা দিয়ে অনেক কিছু করা সম্ভব। অমর জিজ্ঞেস করে যদি পুনাপ্পায় স্টেটমেন্ট বদলে দেয় আমাদের আর কিছুই করার নেই। আমি আজ কোর্টে সব সীমা লঙ্ঘন করব, তবুও সত্যি প্রমাণ করেই ছাড়বো। হতে পারে আমার লাইসেন্সও ক্যান্সেল হয়ে যাবে। যদি এমন হয় তাহলে বলবো তোমরাই আমার বেস্ট টিম। যথারীতি কোর্টের কার্যক্রম শুরু হয়। অমর জানায় আছলার ডিফেন্সের হয়ে সাক্ষী দিতে যাচ্ছে। তার স্টেটমেন্টেই পুলিশ আকবর বেগকে গ্রেফতার করেছে। একদিন ক্লাবে আছলা আর বাহার একসাথে নাচছিল। আছলা হঠাৎ স্টেজ ছেড়ে আকবরের কাছে গেলে বাহারকে একা দেখে জেসু এসে বাজেভাবে তাকে ছোঁয়ার চেষ্টা করে। বিরক্ত হয়ে বাহার তাকে ধাক্কা মেরে স্টেজ থেকে এসে আছলাকে বলে কন্ট্রাক্ট সাইন করার পর থেকে জেসু আমার সাথে এমন অশোভনীয় আচরণ করছে, জোর করে ড্রিঙ্কস করায়, বাজে প্রস্তাব দেয়, এখন কন্ট্রাক্ট ছাড়তে চাইলে আমাকে নাকি 3 কোটি টাকা দিতে হবে এমন হুমকিও দিচ্ছে। এত টাকা আমি কোথায় পাবো? এসব শোনা মাত্রই আকবরের মাথা গরম হয়ে যায়। জেসুর কাছে গিয়ে বলে এসব কি হচ্ছে? শেষ বা সুযোগ চেয়েছিলে তাই না? আমি বোকা যে তোকে বিশ্বাস করেছিলাম, তুই আসলে এসবের যোগ্যই না। জেসু বলে আরে ওরা 2 দিন পরে বড় সেলিব্রিটি হয়ে গেলে আমাদেরকে আর চিনবেই না, তাই এখনই সুযোগ, চান্স পাইনি বলেই তো আমাদের সাথে আছে, এসব বাদ দে। বলেই শয়তানি হাসি দিলে আকবর রেগে তাকে কষে একটা চড় মেরে বলে আমার কোম্পানি থেকে তোকে বের করে দিলাম, যদি কখনো তোকে আশেপাশে দেখেছি তাহলে একদম খুন করে ফেলবো। এত বড় অপমানে জেসুর ইগোতে লাগে। সিগারেট ধরিয়ে আকবরের মুখে ধোঁয়া ছেড়ে চলে যায়। তখনই আকবরের ফোনে আছলা আর আকবরের ব্যক্তিগত সময়ের ভিডিও আসতে আকবর হতভম্ব হয়ে যায়। এটা আসলে এই শয়তান জেসুর কাজ। আসলে কোর্ট শুরু হওয়ার কিছুক্ষণ আগে গোল্ডি আছলাকে আকবরের স্ত্রী আর মেয়ের সাথে ভিডিও দেখালে আছলা বিশ্বাসই করতে পারে না যে গত
বছর ধরে সে যে লোকটাকে বিশ্বাস করেছে, ভালোবেসেছে, সেই মানুষটাই তার থেকে এত বড় সত্য লুকিয়ে দিনের পর দিন তাকে ধোকা দিয়ে গেছে। গোল্ডি বলে, তুমি আসলেই বোকা, এই সোশ্যাল মিডিয়া যুগে এসেও এত বড় সত্য জানতে পারোনি বা জানার চেষ্টাও করোনি। এখন তুমি যদি আমাদের সাহায্য না করো তাহলে আকবর তোমাকে ফাঁসিয়ে আরামে ঘুরে বেড়াবে। আছলার চোখে মুখে রাগ স্পষ্ট বোঝা যায়। এতক্ষণ কাঠগড়ায় দাঁড়িয়ে সে এসবই ভাবছিল। অমরের ডাকে তার ধ্যান ভাঙে। অমর বিচারককে বলে, এই কেসে আমাদের থেকে যে সত্য লুকানো হয়েছিল সেই সব থেকে এটাই ক্লিয়ার যে জেসুকে মারার জন্য আকবরের কাছে স্পষ্ট মোটিভ ছিল। বিপক্ষের উকিল সুশীল আশরাকে জিজ্ঞেস করে, স্টার হান্টার বিউটি কন্টেস্টে বিজয়ী হওয়ার পর আকবর আর জেসু আপনাকে ফিল্মে নেওয়ার কথা দিয়েছিল, তাই না? তাহলে পরে মুভি করেননি কেন? আছলা বলে, জেসুর আচরণ দেখে আমি বুঝে গিয়েছিলাম তার আসলে আমাকে মুভিতে নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। সে তো আসলে এই বাহানায় মেয়েদেরকে ব্যবহার করতে চায়। একদিন ফটোশুটের সময় জেসু হঠাৎ এসে আমাকে বাজেভাবে স্পর্শ করে। সেখান থেকে কোনো রকমে চলে আসলে পরে আমাকে কন্ট্রাক্টের ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করছিল। কথাটা আকবরকে জানালে আকবর বেশ অবাক হয়ে যায়। জেসুর তরফ থেকে আমার কাছে ক্ষমাও চায়। সুশীল হতবাক হয়ে জিজ্ঞেস করে, এসব জানার পরও আপনি ওই কোম্পানিতে কাজ করা ছাড়েননি কেন? আসলা জানায়, জেসুর কাছে তার আর আকবরের একটা প্রাইভেট ভিডিও ছিল। জেসু প্রায়ই তাদেরকে ওই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করত, এই জন্যই অনেকটা বাধ্য হয়ে তাকে কাজ করতে হয়েছে। সুশীল টিটকারি করে বলে, আকবরের না হলে বাধ্যবাধকতা ছিল, কিন্তু আপনি চাইলে জেসুকে যখন তখন এক্সপোজ করতে পারতেন, কিন্তু আপনি সেটা না করে অন্য মেয়েদের সাথে অন্যায় হতে দেখে যাচ্ছিলেন। তাও কেন? কারণ আপনি আকবরের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। আর আজ যখন আপনার আতে ঘা লাগলো তখন হিংসায় পড়ে আকবরের বিরুদ্ধে বয়ান দিতে চলে এসেছেন। তাহলে আপনার কথা আমরা কেন বিশ্বাস করব? আছলা মাথা নিচু করে দাঁড়াতে অমর বলে, বিশ্বাস করতে হবে, কারণ আমাদের কাছে প্রমাণ আছে। বলেই একটা হার্ড ড্রাইভ বিচারককে দিলে সুশীল হকচকিয়ে বলে, আমাকে এর বিষয়ে আগে কেন বলা হয়নি? বিচারক তাকে পাত্তা না দিয়ে বলে, কেসকে এগিয়ে নেওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ প্রমাণ। ভিডিও প্লে করলে শোনা যায় আছলা আকবরকে বলছে জেসু আবারও আফরিনের সাথে তার বাজে ব্যবহার শুরু করে দিয়েছে। আকবর রেগে বলে, এই জেসু কোনোদিনও শুধরাবে না, এবার আমি ওকে একদম মেরেই ফেলবো। হোটেলে দেব নামের আমার এক লোক থাকবে। ভিডিওটা শোনা মাত্রই আকবর অস্থির হয়ে বলে, এই ভিডিওতে আমি আছি এটা সত্য, কিন্তু এখানে যে কথা বলা হচ্ছে সেটা আমি বলিনি, এরা হয়তো এআই দিয়ে ভয়েস অ্যাড করেছে। আকবর আসলে সত্যিই বলছে, কারণ এটা অমর আর তার টিমের একটা চাল। অমর আকবরের সাথে ফোনে কথা বলার সময় ভয়েস রেকর্ড করেছিল, সেটা স্যাম্পল হিসাবে নিয়ে এআই দিয়ে আকবরের ভয়েস কপি করেছে। অমর আছলাকে জিজ্ঞেস করলে সে বলে, হ্যাঁ এই ভিডিও সত্য, আর অমর এসব কথা আমাকেই বলেছিল। আছলার এমন কথায় আকবর যেন আকাশ থেকে পড়ে। তাদের অবশ্য আছলার কিছু যায় আসে না। আকবর আছলার উপরে রেগে চিৎকার করতে থাকলে বিচারক বলে, আপনার যা বলার কাঠগড়ায় এসে বলুন। আকবর সেখানে আসতেই অমর বলে, শুরু থেকেই যে জেসুর চরিত্রের সমস্যা আছে এটা আকবর ভালো করে জানতো। শুধু তাই না, জেসুর প্রতিটা ক্রাইম, এমনকি মডেলদেরকে ব্ল্যাকমেইল করার সাথেও আকবর জড়িত। আকবর সব অস্বীকার করতেই গোল্ডি আকবরের স্ত্রী সাজিয়াকে তার সাথে নিয়ে কোর্টে ঢোকে। সাজিয়াকে এখানে দেখে আকবর যেন কিছু বলার ভাষাই হারিয়ে ফেলে। আসলে গোল্ডি আকবরের স্ত্রী সাজিয়াকে কল দিয়ে আকবর তার পিঠ পিছে মুম্বাইতে কি করছে তার সবকিছু বলে। সাজিয়ার যদিও কিছু বিশ্বাসই হয় না, কিন্তু গোল্ডি যখন বলে জেসু মার্ডার কেসে আকবরকে কোর্টে রাখা হয়েছে আর এজন্যই সে এখন ইন্ডিয়া ছেড়ে যেতে পারছে না, তখন সে হতবাক হয়ে যায়। তার আর বুঝতে বাকি থাকে না যে সে এত বছর ধরে যার সাথে সংসার করছে আসলে তার সম্পর্কে কিছুই জানে না। সাজিয়া কোর্টে বসে কান্না করতে থাকে। অমর আকবরকে জিজ্ঞেস করে, 25 আগস্ট আপনি কি সান অ্যান্ড বিচ হোটেলে ছিলেন? আপনি কি বাহারের সাথে অন্যায় করতে চেয়েছিলেন? আকবর প্রচন্ড রেগে বলে, না, আর এই ভিডিওটা ফেক। আমার স্ত্রীকে কোর্টে ডেকে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? আকবর এসব কথাকে তোয়াক্কা না করে বলে, আপনি তাহলে আপনার কোম্পানির সব মডেলদের সাথে অন্যায় আচরণ করেন, তাই তো? আকবর রেগে বলে, না। অমর বলে, তার মানে শুধুমাত্র আসলার সাথেই এমন করেছেন? আকবর লজ্জায় বিব্রত হয়ে সাজিয়ার দিকে তাকিয়ে বলে, আছলা আর আমি শুধুমাত্র বন্ধু, ব্যাস। অমর জিজ্ঞেস করে, তাহলে জেসু আপনাদের যে ব্যক্তিগত ভিডিও দিয়ে আপনাদেরকে ব্ল্যাকমেইল করছিল তার বিষয়ে কি বলবেন? আকবর মিথ্যা বলে দেয় যে ওই ভিডিওটা আসলে ফেক ছিল। অমর রেগে জিজ্ঞেস করে, সব ভিডিওই তাহলে ফেক? আছলাও মিথ্যা বলছে যে আপনাদের রিলেশন আছে, তাহলে আপনাদের ফোনে যে মেসেজগুলো আছে সেগুলোও কি মিথ্যা? আকবর এবার না পেরে স্বীকার করেই নেয় যে আছলা আর তার সম্পর্ক ছিল, এটা সত্যি, কিন্তু ওই ভিডিওটা সত্যি না। আকবর বলে, তার মানে এটাও সত্যি যে সেদিন হোটেলের ওই রুমে পৌঁছে বাহারকে বেহুশ দেখে আপনি তার সাথে অন্যায় করার চেষ্টা করেন? আকবর রেগে চিৎকার করে বলে, আমার স্বভাব কখনোই এমন না, আমি কারোর সাথে অন্যায় করতেই পারি না। আমার শুধু একটাই ভুল ছিল যে বিবাহিত হওয়া সত্ত্বেও আমি রিলেশন করেছি। স্বামীর সব সত্য জেনে সাজিয়ার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। সাজিয়াকে এমন অবস্থায় দেখে আকবর আরো ভড়কে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে অমর বলে, আসল সত্য হলো সেদিন
আপনি বাহারকে হোটেলে ডাকেন, তার সাথে জোর করে জঘন্য কাজ করেন, আর তখনই সেখানে জেসু চলে আসলে তার উপর রেগে যান। আপনাদের মধ্যে হাতাহাতি হয় আর জেসু মারা যায়। আকবর পাগলের মতো চিৎকার করে বলে, আমি ওই রাতে বাহারকে স্পর্শও করিনি। অমর হাসতে হাসতে বলে, তার মানে এটা প্রমাণ হয়ে গেল যে আপনি 25 আগস্টের রাতে সান বিচ হোটেলের 111 নম্বর রুম মানে ক্রাইম সিনেই ছিলেন। আকবর এবার তার কথার জালে নিজেই এমন ভাবে ফেসে যায় যে মাথায় হাত দিয়ে দাঁড়ানো ছাড়া আর কিছুই করার থাকে না। আকবর এবার বাধ্য হয়ে সব সত্য বলে। আকবর জানায়, জেসুর সাথে আমার যখন প্রথম দেখা হয় তখন জেসুর কাছে কিছুই ছিল না, কিন্তু তার মধ্যে আমার দাদার মতো কাজের প্রতি ভালোবাসা ছিল। এই জন্যই আমি তাকে আমার পার্টনার বানাই। সে অনেক ভালো কাজ করে প্রোডাকশন হাউসের নাম বাড়াতে থাকে, কিন্তু জেসুর একটাই সমস্যা ছিল, আর তা হলো সে মেয়েদেরকে সম্মান দিতে জানতো না। সুযোগ পেলেই মেয়েদের সাথে বাজে আচরণ করত। সেদিন পার্টিতে জেসু বাহারের সাথে বাজে ব্যবহার করলে আকবরের প্রচন্ড রাগ হয়ে যায়। তাই সে রেগে সবার সামনেই জেসুকে কষে চড় মারে। কয়েকদিন পর আচলা আকবরকে জানায় যে জেসু আফরিন আর বাহারের সাথে বাজে আচরণ তো করছেই, এবার আচলাকেও ছাড় দিচ্ছে না। আকবর রেগে জিমে এসে জেসুকে শাসিয়ে বলে সে যখন তার এসব আচরণ শুধরাবে না তখন তাকে আকবর এই কোম্পানি থেকেই বের করে দিবে, কারণ সে চায় না তার দাদার এত কষ্ট করে গড়া কোম্পানির নাম নষ্ট হোক। জেসু সেদিন তার কাছে অনেক কাকুতি মিনতি করে মাফ চেয়ে বলে তাকে শেষ একটা সুযোগ দিতে, সে আর কোনোদিনও এমন করবে না। আকবর দয়া করে তাকে আরেকটা শেষ সুযোগ দেয়। কিন্তু কয়েকদিন পর যখন বাহারের বিষয় নিয়ে জেসুর সাথে কথা কাটাকাটি হয় তখন সে আকবরকে আচলা আর আকবরের ব্যক্তিগত ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে বলে এরপর থেকে আকবর তাকে বের করে দেওয়ার ভয় দেখালে সে ওই ভিডিও ছেড়ে দিবে। মান সম্মানের ভয়ে আকবরও আর কিছুই বলতে পারে না। তারপর থেকে আকবর সব চুপচাপ করে সহ্য করে যাচ্ছিল। তখনই একদিন পুনাপ্পা তাকে কল দিয়ে জানায় পুনাপ্পা তার বাবার হয়ে কাজ করত। আকবরের বাবা সবসময় তাকে বলতো সে যেন তার সন্তানকে রক্ষা করে। আজ জেসু নামের একজন পুনাপ্পাকে কল দিয়ে বলেছে সে যেন আকবরকে মেরে ফেলে আর লাশটা আচলার ঘরে লুকিয়ে রাখবে। কাজের বদলে জেসু পুনাপ্পাকে 5 লাখ দিবে। আকবরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে রেগে পুনাপ্পাকে বলে তোমাকে আমি 25 লাখ দিব, 10 লাখ এখনই ট্রান্সফার করছি, তুমি ওকে মেরে ফেলবে। আর হ্যাঁ, আমি কনফারেন্স কলে আছি, তুমি ওকে কল দিবে, আমি নিজ কানে সব শুনতে চাই যে জেসু কি বলে। পুনাপ্পা জেসুকে কল দিয়ে বলে দেখেন, আমি কাউকে মারার আগে যাচাই করে নি যে সে ভালো না খারাপ, তাই আমাকে বলেন যে আপনি ওকে কেন মারতে চাচ্ছেন। জেসু প্রচন্ড রেগে বলে ও আমাকে সবার সামনে চড় মেরে অপমান করেছে, আমি ওর কোম্পানিকে এই পর্যায়ে এনেছি আর ও আমাকেই চড় মারলো। আমি মেয়েদেরকে পছন্দ করি এটাই নাকি তার সমস্যা, তাহলে সে কেন তার স্ত্রী আর সন্তান রেখে আরেক মেয়ের সাথে সম্পর্ক করলো? ওকে আমি মেরে ওর পুরো কোম্পানি দখলে নিব, ওর গার্লফ্রেন্ডকে আমার গার্লফ্রেন্ড বানাবো আর ওর স্ত্রী বাচ্চাকে গোলাম বানিয়ে রাখবো। জেসুর এই ভয়ানক প্ল্যান আর এত বড় বিশ্বাসঘাতকতায় আকবরের প্রচন্ড রাগ হয়। তাই জেসু কল কাটতেই পুনাপ্পাকে বলে আপনি সব প্ল্যানিং করেন, কিন্তু আমি নিজ হাতে ওকে মারবো, সময় আর তারিখ খুব জলদি আপনাকে জানাবো। আকবর কোর্টের সবাইকে বলে জেসুকে মেরে ফেলা ছাড়া আমার কাছে আর কোনো অপশন ছিল না। সেই রাতে আমি সুদর্শনের আসার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু তার আগে হঠাৎ বোর খায় মুদাসসির সেখানে আসে। কিছুক্ষণ পর তড়িঘড়ি করে বের হয়ে যায়। এরপর আসে সুদর্শন। সুদর্শন রুমে ঢোকার আগেই পেছন থেকে নাকে মুখে রুমাল ধরে অজ্ঞান করে দেবার কাছে দেয়। দেবা তাকে ট্রলিতে লুকিয়ে নিয়ে চলে যায়। আকবর ভিতরে ঢুকে দেখে জেসু সোফায় অচেতন হয়ে পড়ে আছে। আকবর তার মুখে পানি ছিটা দিয়ে টেনে উঠিয়ে বেডে বাহারের পাশে বসিয়ে বলে নর্দমার কিট সবসময় নর্দমার কিটই থাকে, তোকে আমি শূন্য থেকে তুলে এত কিছু দিলাম আর তুই আমারই পরিবারের ব্যবসাকে নিজের করতে চাচ্ছিস। আমার স্ত্রী তোকে ভাইজান বলে ডাকে, তুই তাকে তোর গোলাম বানাবি। জেসুর বুকে এত ব্যথা করছিল যে সে ঠিক মতো কিছু বলতেও পারছে না, শুধুমাত্র হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকে। আকবর বন্দুক বের করে তাকে গুলি করে মেরে বন্দুক থেকে তার হাতের ছাপ মুছে বাহারের হাতের ছাপ দিয়ে বালিশের পেছনে বন্দুকটা রেখে বের হয়ে যায়। আকবর সবাইকে জানায় তার এই খুনের কোনো আফসোস নেই, তার আফসোস শুধু একটাই যে সে তার স্ত্রীকে ধোঁকা দিয়ে অনেক বড় অন্যায় করেছে। সব শুনে ডিডি তার ক্লোজিং স্টেটমেন্টে বলে এই কেসের যত লুকানো সত্য সামনে আসলো তা থেকে আমি এটাই উপলব্ধি করলাম যে এই কেসে জেসু আর আকবর যতটা দোষী ততটাই এই 3টা মেয়েও দোষী, কারণ এরা সফলতার জন্য একটা শর্টকাট চাচ্ছিল। এরা এত মডার্ন আর শিক্ষিত হওয়ার পরও তাদের সাথে হওয়া অন্যায়ের জন্য প্রতিবাদ করেনি। আমি আজ পর্যন্ত কোনো মডেলকে এমন কিছু নিয়ে পুলিশে কমপ্লেনও করতে দেখিনি। এরা যদি প্রতিবাদ করতো তাহলে এমন ধরনের লোকেদের এসব সাহস হতোই না, আর ভবিষ্যতে কোনো মেয়ে ভুক্তভোগী হতো না। তাই আমার নজরে যে অপরাধ করে আর যে চুপ করে সেটা সহ্য করে দুইজনই সমান অপরাধী। অমর তার ক্লোজিং স্টেটমেন্টে বলে আসলে একটা ছেলের জন্য এই দুনিয়া যতটা সহজ একটা মেয়ের জন্য ততটাই কঠিন। জন্মের পর থেকে তাকে নানা রকমের হেনস্থার শিকার হতে হয়। বাসায় কখনো কোনো আত্মীয়
রাস্তায় কোনো পথচারী, বাসে কোনো যাত্রী, স্কুলে কোনো টিচার দ্বারা, কর্মস্থলে বস বা কলিগ। আসলে এই পুরুষ শাসিত সমাজে পুরুষেরা এমন সব নিয়ম বানিয়ে রেখেছে যেন তারা খুব সহজে নারীদের উপর অত্যাচার করতে পারে। আসলে নারীদের পুরুষেরা কখনো মানুষ নয়, বরং একটা বস্তু হিসাবে দেখে। আর যদি কোনো নারী সাহস করে তার সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে আসে, তাহলে তাকে ওই ট্রমার কথা বারবার বলতে হয়। প্রথমে পরিবারকে, পরে পুলিশকে, এরপর কোর্টকে। যে ট্রমাকে সে ভুলে যেতে চাচ্ছে, সেই ট্রমাকেই তাকে বারবার মনে করানো হয়। এমনও কেস আছে যে বছরের পর বছর কেটে যায়, অথচ সেই অত্যাচারিত নারী ন্যায় বিচার পায়ই না। এমন এক আইন ব্যবস্থায় কোনো মেয়েও সাহস করে উঠতে পারে না যে সে এতটা মানসিক লড়াই লড়বে। তাই যত সাকসেসফুলি হোক না কেন, মেয়েরা আইনি এই জটিলতায় পড়ে নিজেকে তিলে তিলে শেষ করা থেকে চুপচাপ অত্যাচার মেনে নেওয়াটাকেই সহজ মনে করে। আমরা এমন এক আজব সমাজে বাস করি যেখানে পুরুষই রক্ষাকারী, আবার পুরুষই অত্যাচারী। এই যেমন বাহারের কেসে জেসু বাহারের সাথে অন্যায় করেছিল, আকবর তাকে সাহায্য না করে বাহারকেই খুনি বানাতে চেয়েছিল। আবার বাহারের উকিল অমর বিশ্বাসী তার জন্য লড়েছে। তবে এর মধ্যে একটাই ভালো জিনিস, তা হলো একজন মহিলা বাহারের কেসের বিচারক। সবার দলিল শুনে বিচারক রায় শোনায় যে জেসু মমিনের হত্যাকাণ্ডের দায় থেকে বাহার এবং সুদর্শনকে মুক্ত করা হলো। জেসুকে মেরে ফেলার চেষ্টা করার জন্য মুদাসসিরকে আজীবনের কারাদণ্ড দেওয়া হলো, তবে জেলে তার ব্যবহার ভালো থাকলে তার সাজা কমানো হবে। জেসুকে মেরে ফেলার জন্য আকবরকে আজীবনের কারাদণ্ড দেওয়া হলো এবং আকবরকে সাহায্য করার জন্য আচলাকে 5 বছরের জেল দেওয়া হলো। আর এই কোর্টের মূল্যবান সময় নষ্ট করে ভুয়া প্রমাণ দেখানোর জন্য অমর বিশ্বাসের উপরে তদন্ত করা হবে। এই রায় শুনে খুশিতে বাহারের চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। সে হাত জোর করে অমরকে ধন্যবাদ জানায়। কোর্ট থেকে বের হতেই ডিডিও আজ অমরের সাথে হ্যান্ডশেক করতে বাধ্য হয়। বাহারের মা খুশিতে কান্না করতে করতে অমরকে ধন্যবাদ জানায়। অমর বাহারকে বলে মনে রাখবে, কোনোদিনও হার মানবে না। সবার থেকে বিদায় নিয়ে এগোতেই দেখে সামনে মোহিনী দাঁড়ানো। আজ আর কোনো লুকোচুরি না করে মোহিনীকে কফি ডেটের জন্য বলতেই মোহিনী হেসে বলে, কফি থেকে ডিনার করলে বেশি ভালো হয়, তাই না? ব্যাস, এভাবেই শুরু হয় তাদের প্রেম কাহিনী। তবে এই গল্প আমাদেরকে এটাই শিখিয়ে গেল যে অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুটাই সমান অপরাধের। কারণ এই মেয়েগুলো যদি সত্যি সত্যি অন্যায় সহ্য না করতো আর প্রতিবাদ করতো, তাহলে হয়তো বিষয়টা এই পর্যন্ত গড়াতোই না। তবে প্রতিটা মেয়ে যেন তার নিজের হয়ে লড়তে পারে, তার জন্য একটা দেশের আইন ব্যবস্থাও সহজ এবং সুষ্ঠু হওয়া উচিত। এটাও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।